আচ্ছা, আমি আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনারা সবাই আমার সাথে আছেন এবং সবাই আমরা এই নোটবুকটা ওপেন করি যেখানে আমরা ছিলাম। আমাদের এটা হচ্ছে ক্লাস নাম্বার 8। আমরা এই নোটবুকটাতে আছি। তো আমরা এটাকে একটু এডিট করে নিচ্ছি। 6, 7 and 8। হ্যাঁ, এটা আপনারা একটু এডিট করে নেন। 6, 7 and ক্লাস নাম্বার 8 হচ্ছে আমরা একসাথে এই একটা নোটবুকেই করেছি। এই একটা নোটবুকে আমাদের এটা চলতেছে। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের পার্ট। 1, 2, 3 তিনটা পার্টি আমরা একটা নোটবুকে করছি। তো আপনারা যেটা করবেন, এখন আমরা প্রথম যে কাজটা করে থাকি সব সময়, পুরোটা কে আমরা রিস্টার্ট সেশন দিয়ে দেন রান অল করে আমরা আবার নেক্সট সেল থেকে আমরা আমাদের কাজ শুরু করি। তো আপনারাও সেই কাজটা করেন। প্রত্যেকের নোটবুকটা ওপেন করেন। ওপেন করে আপনারা পুরো সেশনটাকে আবার পুনরায় রান করবেন। আপনারা জানেন এই যে এই অ্যারোতে ক্লিক করে আমরা রিস্টার্ট সেশন এন্ড রান অল করি। সবাই এই কাজটা করেন, তাহলে আমরা আবার নেক্সট সেল থেকে শুরু করতে পারবো। আচ্ছা, রান হচ্ছে আমারটা আমি রান দিয়েছি। আপনারাও প্রত্যেকে রান দেন। তো এইখানে আমরা যে কাজটা লাস্ট সেশনে আমরা করেছিলাম সেটা ছিল আমাদের কাইস্কোয়ার টেস্ট নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমরা বলেছি কাইস্কোয়ার টেস্ট নিয়ে আজকে আমাদের কিছু আলোচনা থাকবে। আমরা আরো একটা সেল এখানে রান করব কাইস্কোয়ার টেস্টের পরে। আমরা এখানে কাইস্কোয়ার টেস্ট দিয়ে আমরা আজকে এইখানে টেস্ট শুধু দেখবো। হ্যাঁ, একটা টাইপ শুধু দেখবো। এটার মধ্য দিয়ে আমাদের কাইস্কোয়ার টেস্টের আলোচনাটা শেষ হবে। তো আমরা সবাই একটু একসাথে টাইপ করবো এখানে। সবার সিস্টেমে রান হয়েছে কিনা দেখেন। যদি রান হয়ে থাকে তাহলে আমরা এখানে আবার এই যে মাঝখানে কোডে সিলেক্ট করি। হ্যাঁ, কোডে সিলেক্ট করে আমরা একটু লিখবো। আমরা এখন কাইস্কোয়ার টেস্টের জন্য কাইস্কোয়ার টেস্ট করব, এবং আমরা জানেন এর আগে আমরা ইন্টারনেট সার্ভিস দিয়ে করেছি। দেখেন জেন্ডারের সাথে করেছি, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রিলেশনশিপ পাই কিনা, আমরা চার্নের সাথে কি কোনো সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে কিনা, জেন্ডার এন্ড চার্ন। দেন আমরা দেখেছি ইন্টারনেট সার্ভিসের সাথে চার্নের স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে, কিন্তু জেন্ডারের ক্ষেত্রে আমরা কোনো ধরনের রিলেশনশিপ পাইনি। আপনারা এটা স্পষ্ট দেখেছেন। আমরা এখন যেটা করব, আমরা এই এই স্টেজে এসে পেমেন্ট মেথডের সাথে আমরা এই চার্নের একটা কাইস্কোয়ার টেস্ট করব। ঠিক আছে, এটাও আমাদের কাইস্কোয়ার টেস্ট। আমি একটু কমেন্ট করে লিখে রাখছি। কাইস্কোয়ার টেস্ট, এটা হচ্ছে আমাদের কাইস্কোয়ার টেস্ট। আমরা এই পর্যায়ে যেটা করব, এইখানে ফর পেমেন্ট মেথডের জন্য করব। ঠিক আছে, পেমেন্ট মেথডের জন্য। ঠিক আছে, পেমেন্ট মেথড আপনারা জানেন এখানে কয়েক রকম পেমেন্ট মেথড আছে আমাদের এই ডাটা সেটে। তো আমরা এখানেও দেখবো চার্নের সাথে তার কি ধরনের রিলেশনশিপটা রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে কমেন্ট করে লেখার পরে আমরা একটু লিখি সবাই সবাই। আমরা যেহেতু লাস্ট ক্লাসে লিখেছি, সবাই কয়েকবার লিখেছি, যেহেতু সবার মনে থাকার কথা, কন্টিনজেন্সি ট্যাব দিয়ে আমরা লেখাটা শুরু করি। ঠিক আছে, আমরা একটা কন্টিনজেন্সি টেবল দিয়ে ডিফাইন করছি কাকে। লেখেন, আমরা একসাথে লিখি জেন্সি টেবল। হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে আমরা টেবল লিখছিলাম। ঠিক আছে, এরপর আমরা একটা স্পেস দিয়ে ইকুয়াল টু দেই, দেন pd ডট ক্রস ট্যাব। ওকে, দেন আমরা প্যারেন্থেসিস শুরু করি। প্যারেন্থেসিস শুরু করে আমরা লিখি ডিএফ। ওকে, ডিএফ লিখে আমরা এখানে পেমেন্ট মেথড নিয়ে বলছিলাম। তো একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করেন। আপনাদের যদি পেমেন্ট মেথডটা শো করে, আমার যেমনটা শো করতেছে পেমেন্ট মেথড উপরে লেখার ফলে, তো আপনারা চাইলে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন, কোলাব যেমনটা শো করছিল। দেখেন আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, এখানে পেমেন্ট মেথড নিয়েছি আমি। ঠিক আছে, ক্রস স্টেপ দিয়ে আবার কমা হয়ে ডিএফ চার্ন কলামটাকে নিয়েছি। ওকে, দেন প্যারেন্থেসিস ক্লোজ। এরপর আমাদের কাই টু কমা পি আন্ডারস্কোর ভ্যালু ডিওএফ এক্সপেক্টেড ইকুয়াল টু হচ্ছে কাই কন্টিনজেন্সি দিয়ে। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট এখানে আমাদের একটু মিসিং আছে, এটা হচ্ছে কন্টিনজেন্সি আন্ডারস্কোর টেবল হবে। হ্যাঁ, আন্ডারস্কোর টেবল, এই যে কন্টিনজেন্সি আন্ডারস্কোর টেবল। ঠিক আছে, এটা আমরা একটু অ্যাকসেপ্ট করে নিলাম। দেখেন, কন্টিনজেন্সি আন্ডারস্কোর টেবল, দেন প্রিন্ট করছি আমরা কাই স্কয়ার স্ট্যাটিস্টিক। ঠিক আছে, কাই স্কয়ার স্ট্যাটিস্টিক আমরা প্রিন্ট করতেছি। এবং এখানে আমরা একটা কলন দিয়েছি, কমা দিয়ে কাই টু লিখেছি, প্রিন্ট করছি আবার পি ভ্যালু। ঠিক আছে, পি আন্ডারস্কোর ভ্যালু যেটাকে আমরা ডিফাইন করেছি। তো এই কোডটুকু আপনারা সবাই যার যার সিস্টেমে এই সেলে লিখে ফেলেন। এরপর আমি একটু রান দিচ্ছি এটা। আমার সাথে সাথে সবাই একটু রান দেন। যদি কারো প্রিন্ট করা বা লেখা এখনো বাকি থেকে থেকে লিখে নেন। লিখার পরে রান দেন। রান দেওয়ার পর দেখবেন প্রত্যেকের এই ধরনের একটা রেজাল্ট আসবে, কাই স্কয়ার স্ট্যাটিস্টিকের রেজাল্ট এবং পি ভ্যালুর রেজাল্টটা এরকম আসবে। তো আমরা জানেন যে এটা তো টেস্ট করেছি, দেন আমরা একটা ডিসিশন নেওয়ার জন্য আরেকটা সেল আমরা নিচ্ছি।
আপনারা সেই ডিসিশনটা একটু লিখে নেন, দেন আমরা এটা নিয়ে একটু কথা বলবো। ইফ দিয়ে আমরা জানেন যে পি ভ্যালুর উপর বেস করে আমরা আমাদের টেস্টটাকে রিজেক্ট, আমাদের নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করি অথবা রিজেক্ট করতে পারি না, দুইটাই কিন্তু ঘটে আমাদের পি ভ্যালুর উপরে। ইফ পি আন্ডার স্কোর ভ্যালু, ঠিক আছে, এখানে আমাদের যে সাজেশনটা শো করতেছে পেমেন্ট মেথড হ্যাজ এ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট রিলেশনশিপ উইথ চার্ন, হ্যাঁ আমরা এটাকে নিতে পারি। আমরা এটা একটু অ্যাকসেপ্ট করে নিলাম, যদি আপনাদেরও শো করে অ্যাকসেপ্ট করে নেন। ঠিক আছে, যেহেতু এই জিনিসটা অ্যাকসেপ্ট করতেছি কারণ আমরা ইতিপূর্বে কাই স্কয়ার টেস্ট দিয়ে এই ধরনের সিমিলার জিনিস কয়েকবার আমরা করেছি, তাই আমরা এটা করে নিচ্ছি। তো এটা করার পরে সবাই একটু এটাকেও রান দেন, এই সেলটাকেও রান দেন, দেখেন কি আসে। পেমেন্ট মেথড হ্যাজ এ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট রিলেশনশিপ উইথ চার্ন। আপনারা দেখেন এখানে পেমেন্ট মেথডের সাথে চার্নের একটা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি। এখন আসি যে আমরা কাই স্কয়ার এই টেস্টের মধ্যে আসলে আমি আপনাদের সাথে এখানে কাই স্কয়ার টেস্টের যে ফর্মুলাটা সেটা আমি শেয়ার করেছিলাম, এবং এইখানে একটা কন্টিনজেন্সি টেবিল ক্রিয়েট হয়, এটা আপনারা জানেন, আমি বলেছি টেবিলটা কিরকম। টেবিলটা কিরকম আমি একটু এখানে একটু প্যাটার্নটা দেখাচ্ছি। এখানে আমরা অনেকগুলো জিনিস নিয়ে কথা বলবো, তবে খুব শর্টলি বলার ট্রাই করব। দেখেন এখানে কি ধরনের কন্টিনজেন্সি টেবিলটা ক্রিয়েট হয়। অর্থাৎ আমাদের তো এইটা হচ্ছে কন্টিনজেন্সি টেবিল দিয়ে আমরা ইকুয়াল টু দিয়ে লিখেছি পিডি ডট ক্রস ট্যাব পেমেন্ট মেথড দেন চার্ন। অর্থাৎ আমি এখানে একটা টেবিল অ্যাকচুয়ালি তৈরি করেছি, যেটা আমার পেমেন্ট মেথড এবং চার্নের একটা মাধ্যমে ক্রস হয়ে এখানে এক ধরনের টেবিল তৈরি হয়েছে। সেই টেবিলটার নিয়েই কিন্তু আমাদের কাই স্কয়ার যে টেস্টটা আমরা করেছি, আমরা একটু ওই টেবিলটা দেখাবো আসলে টেবিলটা কিরকম এখানে, ঠিক আছে। এবং ওইটার উপর বেস করে আমরা এই প্রত্যেকটা ভ্যালু, আপনারা দেখেন কাই স্কয়ার, পি ভ্যালু, ডিগ্রিজ অফ ফ্রিডম, এক্সপেক্টেড, কোন জিনিসটা আসলে কি আপনারা এটা স্পষ্ট এখানে দেখতে পাবেন। দেখেন আমাদের টেবিলটা হচ্ছে এরকম, আমাদের এখানে একটা হচ্ছে কি পেমেন্ট মেথড, ঠিক আছে, আর হচ্ছে কি আমাদের চার্ন ইয়েস নো। সবাই একটু দেখবেন, ঠিক আছে, একটু দেখবেন। আমরা এখানে এই যে দেখেন আমরা একটু এখানে নিচ্ছি, আমাদের এটা হচ্ছে গিয়ে মনে করেন পেমেন্ট মেথড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মনে করেন পেমেন্ট মেথড। হ্যাঁ, আমি পেমেন্ট মেথডকে জাস্ট পিএম লিখলাম, ঠিক আছে, পেমেন্ট মেথড। আর এদিকে আমাদের চার্ন, চার্ন ইয়েস নো, চার্ন একটা হচ্ছে চার্ন ইয়েস, আর একটা হচ্ছে চার্ন নো। হ্যাঁ, সি ওয়াই দিলাম আর সি এন দিলাম, ঠিক আছে, চার্ন ইয়েস চার্ন নো। এটার আবার আমরা একটু এদিকে দাগ দিলাম। তো পেমেন্ট মেথড গুলো আবার কি কি রকমের মেথড আপনারা জানেন। পেমেন্ট মেথড গুলো আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, আছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, আছে ইলেকট্রনিক চেক, আছে মেইল চেক আছে, অ্যাকর্ডিং টু আওয়ার ডেটা সেট। আপনারা জানেন আমরা যে ডেটা সেটটা নিয়ে কাজ করছি, এইখানে পেমেন্ট মেথডের কলামটাকে যদি আপনারা একটু দেখেন ভিতরে, দেখতে পাবেন যে সেখানে 4 ধরনের পেমেন্ট মেথড দেওয়া আছে। একটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড, আমরা একটু ক্রেডিট কার্ডটা লিখি এখানে, ক্রেডিট কার্ডকে আমি জাস্ট সিসি লিখলাম, ঠিক আছে, ক্রেডিট কার্ড। আর একটা হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফারকে বিটি লিখলাম, বিতে ব্যাংক, টিতে দিলাম, ঠিক আছে, ব্যাংক ট্রান্সফার। এরপর আছে আপনার ইলেকট্রনিক চেক, ইলেকট্রনিক চেক আমি ইসি দিলাম, ঠিক আছে, ইলেকট্রনিক চেক। আমি এটা দেওয়ার সবটা জিনিস দেখানোর একটা রিজন আছে, ইলেকট্রনিক চেক। আরেকটা হচ্ছে মেইল চেক, আমি এম সি দিলাম, মেইল চেক যেটা, হ্যাঁ, মেইল চেক। তাহলে আমার এখানে ক্রেডিট কার্ড আছে, আমার ব্যাংক ট্রান্সফার আছে, ইলেকট্রনিক চেক আছে, মেল চেক আছে। এখন কোনটা দিয়ে কোন ধরনের চার্ন ইয়েস নো হয় আমি জাস্ট মানে জাস্ট একটু আলোচনার জন্য এটা আমি একটা হাইপোথেটিক্যালি ধরে নিব। দেন হচ্ছে কি আমরা আমাদের মানে জিনিসগুলো বোঝার ট্রাই করবো যে আসলে আমাদের এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কিভাবে কাজ করেছে, পি ভ্যালুটা, কাই স্কয়ারটা আসলে কোন জিনিসটা আমাদের কিভাবে কাজ করেছে আমরা একটু একটু অ্যাজাম করে নিই, এবং আমাদের এই আলোচনার সুবিধার জন্য আমরা একটু নাম্বারগুলো একটু সুবিধাজনক ভাবে লিখবো। ঠিক আছে, দেখেন আমি ক্রেডিট কার্ড চার্ন ইয়েস এর এই সেলটাতে, ক্রস সেলটাতে আমরা এই জায়গায় লিখলাম মনে করেন লাইক 800 ফর এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল 800 লিখলাম, ঠিক আছে। আর চার্ন নো এর জায়গায় লিখলাম মনে করেন 200। আমাদের আরো একটা কিন্তু কলাম হবে, এটা হচ্ছে টোটালের একটা কলাম হবে আমাদের এখানে শেষ তো, এখানে আরেকটা কলাম হবে টোটাল, এটার নাম দিলাম হচ্ছে টোটাল, টোটাল TOTAL দিলাম। হ্যাঁ, এই টোটালটা হচ্ছে কি সবগুলো আমরা অ্যাড করে যা হবে তা। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারতেছেন। একইভাবে আমাদের নিচেও কিন্তু একটা টোটাল রো হবে, আমি একটু এই জায়গায় হবে টোটাল, আমি একটু লিখে দিচ্ছি টোটাল, এই যে এখানে হবে একটা টোটাল, ঠিক আছে। আচ্ছা, এই যে এই টোটাল, তো আমাদের এখানে এই যে দেখেন 200 লিখেছি, হচ্ছে কি এই জায়গায় এটা হচ্ছে 200, এটা হচ্ছে 800। ক্রেডিট কার্ড দিয়ে, তাহলে ক্রেডিট কার্ড দিয়ে টোটাল কত হবে, আমি এখানে তাহলে টোটাল কত লিখবো, 1000।
ঠিক আছে, এখানে হবে তাহলে আমার 1000 ক্রেডিট কার্ডের সাথে ইয়েস চার নো দুইটা মিলিয়ে। আর যদি আমি ব্যাংক ট্রান্সফারটা লিখি, জাস্ট ফর এক্সাম্পল আমি ব্যাংক ট্রান্সফার লিখলাম মনে করেন 300, ঠিক আছে 300, আর দেখলাম মনে করেন 700, ঠিক আছে চার নোতে দিলাম আমি 700। ওকে, 700 দিলাম, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে আমার 1000। টোটালটা হচ্ছে 1000। আচ্ছা, আমাদের কন্টিনজেন্সি টেবিলটা কিভাবে ক্রিয়েট হয় এবং সেটা কিভাবে কাজ করে এবং সেখান থেকে কাই স্কোয়ার স্ট্যাটিস্টিকের ভ্যালুটা কিভাবে আমাদের এই পাইথন দিচ্ছে, এবং আমাদের এখান থেকে এই আর কি কি আমরা আসলে জিনিসগুলো বুঝতে পারি। দেখেন, এরপর হচ্ছে ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফার দিয়েছি। স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার জি, কনসিস্টেন্সি টেবিলটা মানে কি বুঝাইতে চাইছেন, আমি এটা বুঝি নাই। হ্যাঁ, কন্টিনজেন্সি টেবল বলতে আমি যেটা বোঝাচ্ছিলাম সেটাই আমি এখানে একটু লিখতেছি। আপনি একটু আমার কথাটা একটু শুনেন, আমার মনে হয় একটু পরে বিষয়টা ক্লিয়ার হবেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ? ঠিক আছে, কন্টিনজেন্সি টেবিলটাই আমি বলতেছি, হ্যাঁ? আমার আচ্ছা কথা কি স্যার। শোনা গিয়েছে? ওকে, একটু 5 মিনিট একটু আমার এই কন্টিনজেন্সি টেবিলটাই আমি নিয়েই মূলত কাজ করছি, আমার ধারণা একটু শোনার পরে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি হচ্ছে কি ক্রেডিট কার্ডের পরে আমি এখানে একটু একটু ইয়া করি, ইলেকট্রনিক চেকটা আগে দিচ্ছি। ওকে, এইখানে ইলেকট্রনিক চেক দিলাম ক্রেডিট কার্ডের পরে। এরপরে দিচ্ছি মনে করেন ব্যাংক ট্রান্সফারটা, ব্যাংক ট্রান্সফার। আমাদের কিন্তু চারটা মেথডে, আপনি ডেটা সেটটা খুলে দেখবেন, চারটা মেথডে আমাদের এই ধরনের টোটাল যে পেমেন্ট মেথড গুলো দেওয়া আছে। তো চার নো দিলাম। ইলেকট্রনিক চেকের জন্য দিচ্ছি 300 700, টোটাল হচ্ছে 1000। ব্যাংক ট্রান্সফারের জন্য দিচ্ছি মনে করেন 600 দিচ্ছি আমি। চার্ন ইয়েস, চার্ন ইয়েস অর্থাৎ ব্যাংক ট্রান্সফার করে এমন কাস্টমারদের মধ্যে যাদের চার্ন হয়েছে তারা হচ্ছে 600, ফর এক্সাম্পল। আবার ব্যাংক ট্রান্সফার মধ্যে যাদের কিনা চার্ন নো হয়েছে অর্থাৎ যারা স্টে করতেছে তাদের সংখ্যা হচ্ছে লাইক মনে করেন 400। ঠিক আছে, 400 দিচ্ছি, লাইক 400। আচ্ছা, তাহলে টোটাল কত হবে? টোটাল হচ্ছে 1000। আমরা একটু মিলিয়ে নিচ্ছি আমাদের এই যে সংখ্যাগুলো মিলানোর, অর্থাৎ একটু নিজেদের মনের মতো করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে জিনিসটার ক্যালকুলেশন এবং এবং জিনিসটা অ্যালগোরিদমটাকে বোঝানোর জন্য। মেইলড চেকে আমরা ধরলাম মনে করেন ফর এক্সাম্পল 500 দিলাম আমরা এইখানে। চার্ন ইয়েস দিলাম মনে করেন 500, আর চার্ন নো দিলাম মনে করেন 300। ঠিক আছে, 300 দিলাম, তাহলে টোটাল কত হবে? আমাদের টোটাল হবে গিয়ে 800। টোটাল হবে দিয়ে আমাদের 800। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের এটা। এই পাশে কিন্তু নিচে কিন্তু আরেকটা টোটালের রো আছে, এই রোটা আমাদেরকে ফিল আপ করতে হবে। দেখেন, এখানে যে টোটাল, এটা টোটাল, টোটালটা হচ্ছে কি রো টোটাল। এখন যে টোটাল গুলো লিখবো এগুলো হচ্ছে কলাম টোটাল। এই তিনটা চারোটা যদি অ্যাড করে আমাদের কত হবে দেখেন, 8 8 3 11 আর 6 17, 17 আর 5 22, মানে 2200, অর্থাৎ 22200। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের চার নিয়ে। আর চার নো এর ক্ষেত্রে আমার টোটাল কত হচ্ছে 2794, 13 আর 3 হচ্ছে 1600। ওকে, দেখেন এই যে 1600 হচ্ছে আমার এখানে। আচ্ছা, আর এই যে এইখানে টোটালটা কত হচ্ছে? এই টোটালটা হচ্ছে 1000 2000 3000 800, মানে 3800। আর যদি এইভাবে রো টোটাল করি 2200 আর 1600, তবুও কিন্তু 3800 হয়, অর্থাৎ 3800 হচ্ছে দুই ভাই। আমরা রো টোটাল বলি আর কলাম টোটাল করি এই জায়গাটাতে, এই জায়গায় কিন্তু আমার একই রকম হবে, অর্থাৎ 3800। ঠিক আছে, আমি একটু লিখতেছি 3800। ঠিক আছে, আমার লেখা শেষ, লেখা শেষ। এবার আমি মূল কথাটাতে চলে আসি। এইখানে আমাদের প্রথম হচ্ছে গিয়ে যে আসলে আমাদের কাই স্কোয়ার টেস্টের ফর্মুলাটা কি। কাই স্কোয়ার টেস্টের ফর্মুলাটা আমি একটু লিখি, আপনাদের খেয়াল আছে কিনা আমি লাস্ট ক্লাসে লিখেছিলাম। এই যে কাই স্কোয়ার এভাবে আমরা লিখি, ঠিক আছে, কাই স্কোয়ার ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখি দেখেন, সামেশন, সামেশন দিয়ে উপরে লিখি আমরা অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, ও মাইনাস ই, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, ডিভাইডেড বাই হচ্ছে আমার এক্সপেক্টেড ই, অর্থাৎ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন আমরা বলবো প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে এখন একটু মানে বুঝতে পারবেন যে কোনটাকে আমরা কি বলছি। দেখেন, কাই স্কোয়ার হচ্ছে আমার কাই স্কোয়ার টেস্টের রেজাল্ট, কাই স্কোয়ার ইকুয়াল টু আমি যা পাবো, একটু খেয়াল করবেন। আর ও মানে হচ্ছে আমার অবজার্ভড ভ্যালু বা অবজার্ভ ফ্রিকোয়েন্সি। অবজার্ভড মানে কি, যেটা আমার অ্যাকচুয়াল, যেটা আমার ডেটাতে আছে সেটাকে বলে অবজার্ভ। যেমন আমি যে টেবিলটা এখানে দেখতে পাচ্ছেন, যে কন্টিনজেন্সি টেবিলটা, এটা হচ্ছে আমাদের যা যা দেখতেছি এগুলো হচ্ছে আমাদের অবজার্ভড। খেয়াল রাখবেন, এটা হচ্ছে আমার অবজার্ভড।
আচ্ছা, এক্সপেক্টেড কোনটা? এক্সপেক্টেড ভ্যালু বলি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বলি। এক্সপেক্টেড হচ্ছে, এটাকে আমি দুই ভাবে এক্সপ্লেন করব। একটা হচ্ছে গিয়ে এইখান থেকে ক্যালকুলেট করে বের করবে এক্সপেক্টেড কোনটা। আর দ্বিতীয়ত হচ্ছে থিওরিটিক্যালি বলতেছি যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বলতে আসলে কি বোঝায়। থিওরিটিক্যালি যদি বলি, এক্সপেক্টেড বলতে বোঝায় যদি আপনার এই চার্ন হওয়ার সাথে পেইমেন্ট মেথডের কোনো ধরনের কানেকশন বা রিলেশনশিপ যদি না থাকে, সেই ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিটা হওয়ার কথা, অর্থাৎ চার্ন ইয়েস এবং চার্ন নো যা হওয়ার কথা, সেটার হওয়া হতে গেলে যে ভ্যালুটা দরকার সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। আবার বলি, আপনার পেমেন্ট মেথডের উপর ভ্যারি করে, পেমেন্ট মেথডের উপর বেস করে আমরা চার্ন এখানে টেবিলটা সাজিয়েছি, রাইট? এটা দিয়ে আমরা কাই স্কোয়ার স্ট্যাটিস্টিক বা কাই স্কোয়ার টেস্ট করতেছি যে পেমেন্ট মেথডের সাথে চার্ন আসলে কোনো রিলেশনশিপ ক্যারি করে কিনা। যদি রিলেশনশিপ না থাকতো, অর্থাৎ পেমেন্ট মেথড গুলা ইদার ইট ইজ ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ইলেকট্রনিক চেক, মেইল চেক, হ্যাঁ, প্রত্যেকটার সিগনিফিকেন্স লেভেল লেভেল যদি সেম থাকতো, অর্থাৎ প্রত্যেকটাই যদি এক ধরনের অ্যাভারেজ মিনিং ক্রিয়েট করতো, কোনো ধরনের সিগনিফিকেন্ট ভ্যালু না থাকতো, যে না যিনি ক্রেডিট কার্ড দিয়েছেন তার ক্ষেত্রে হওয়ার প্রবাবিলিটি কম, বা যিনি ব্যাংক ট্রান্সফার করতেছেন তার ক্ষেত্রে চার্ন হওয়ার প্রবাবিলিটি বেশি, বা ভ্যালুগুলো এরকম দেখা যাচ্ছে, যদি এই ধরনের সিগনিফিকেন্ট কোনো কিছু আমরা দেখতে না পাই, তার মানে দেয়ার ইজ নো রিলেশনশিপ অ্যামং দ্য মেথড অফ ব্যাংক, মেথড অফ পেমেন্ট। পেমেন্ট মেথডের উপর বেস করে অ্যাকচুয়ালি কোনো ধরনের ডিফারেন্স হচ্ছে না। যদি এই কথা আমরা বলতে পারতাম যে কোনো ধরনের ডিফারেন্স হচ্ছে না, যে চারোটা মেথডই অলমোস্ট সেম, অর্থাৎ চার্ন হওয়া না হওয়া কোনো ভ্যারি করতেছে না, এই না, এই করতেছে না যে বলতেছি, এইটা হওয়ার জন্য যেই ধরনের চার্ন ইয়েস বা যেই ধরনের চার্ন নো হওয়ার কথা ছিল, ওইটাকে ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিকে যদি আমি আরো একটু ইজিলি বলি, সেটা হচ্ছে যখন আপনার নাল হাইপোথিসিসটা ট্রু হয়। দ্যাট মিনস নাল হাইপোথিসিসকে যখন আমরা রিজেক্ট করতে পারি না, যখন আমরা নাল হাইপোথিসিসকে মেনে নেই, অর্থাৎ আমরা যখন বলবো পেমেন্ট মেথড হ্যাজ নো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট রিলেশনশিপ, তখন যেই ভ্যালুটা হওয়ার কথা আমার এই চার্ন ইয়েস নো এর জন্য, সেটাকেই বলে আপনার এক্সপেক্টেড ভ্যালু। আই হোপ এক্সপেক্টেড বলতে যেটা বোঝাচ্ছে। এখন হচ্ছে কি, আমি এক্সপেক্টেডটা এই জায়গাটা থেকে কিভাবে, এই চার্ট থেকে আমি এক্সপেক্টেড কি বলতে পারবো। আবার এই চার্টের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার অবজার্ভড ভ্যালু, ঠিক আছে? এখন এক্সপেক্টেডটা কিভাবে বের করে একটু দেখেন। এক্সপেক্টেড বের করার স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ইকুয়াল টু কি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলতেছি, মানে কি, ইকুয়াল টু হচ্ছে আমরা লিখবো, মনে করেন রো, একটা রো আর গিয়ে কলাম, মাল্টিপ্লাই কলাম, অর্থাৎ রো মানে হচ্ছে রো টোটাল আর ইন্টু সি ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল, জিটি। হ্যাঁ, জিটি মানে গ্র্যান্ড টোটাল, রো মানে রো টোটাল, কলাম মানে কলাম টোটাল। কিসের কিসের কোথায়? যেমন আমি যদি বলি ক্রেডিট কার্ডের জন্য আমি চার্ন ইয়েস কোথায় আছে, যে এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড, ঠিক আছে? দেখেন, এই যে এইটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড, ওকে। ইয়েস আর গিয়ে চার নো আছে। আমরা যদি চার ইয়েস এর জন্য করি তাহলে এখানে কিরকমটা হবে দেখেন। আমি এইখানে আমাদের হচ্ছে চার নো আর ইয়েস এর যে হেডিংটা, এটা একটু এক্সচেঞ্জ হওয়াতে আপনাদের ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হবে। আমি একটু করতেছি, আমার সাথে একটু দেখেন। আমি এইটা একটু, এই জিনিসটা একটু ইরেজ করি, তারপর দেখাচ্ছি, ওকে। দেখেন, এইখানে আমি যদি বলি, এই যে দেখেন, ইকুয়াল টু, আমরা যদি এক্সপেক্টেড বের করতে চাই, এইখানে আমরা এক্সপেক্টেড ইকুয়াল টু কি লিখবো, আর ইন্টু সি বললাম, আর ইন্টু সি ডিভাইডেড বাই জিটি। তাহলে আর কি আছে আমাদের, আর ইন্টু সি, আচ্ছা জিটি। আচ্ছা, আর হচ্ছে কি আমাদের রো টোটাল। আমরা যেটা বের করবো, আমি যদি এটা বের করি তখন আমার রো টোটাল হচ্ছে, যদি আমি চার্ন, আচ্ছা চার্ন নো, হ্যাঁ চার্ন নো আছে, চার্ন ইয়েস আছে। চার্ন ইয়েস যদি বলি, এটা হচ্ছে আমার চার্ন ইয়েস এর সেল, চার্ন নো এর সেল হচ্ছে আমার এটা, ঠিক আছে? কখন ক্রেডিট কার্ডের জন্য, তো যখন আমি 800 বলবো, তখন ওর কলাম টোটাল হচ্ছে ওর বরাবর যে থাকবে, এবং রো টোটাল হচ্ছে ওর বরাবর যেটা থাকবে। যখন চার্ন ইয়েস এখানে 200 আসবো, তখন ওর রো বরাবর যে আছে তা এটা হচ্ছে রো টোটাল, কলাম বরাবর যে আছে সেটা হচ্ছে কলাম টোটাল। সিমিলারলি আপনি ব্যাংক ট্রান্সফার বলেন, ইলেকট্রনিক চেক বলেন, মেইল চেক বলেন, প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমি 500, এটার যদি আমি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে যাই, এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা হবে এর কলাম টোটাল হচ্ছে 2200 আর এর রো টোটাল কত আছে 800, ঠিক আছে? অর্থাৎ কলাম টোটাল এবং রো টোটালকে মাল্টিপ্লাই করার পর আপনি গ্র্যান্ড টোটাল দিয়ে ডিভাইড করবেন, এবং ডিভাইড করলে কি পাবেন, তাই এক্সপেক্টেড। ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালু যেই ভ্যালুটা এই সেলে হলে
এই সেলে যদি আপনি এক্সপেক্টেড ভ্যালুটা বসাইতেন সবগুলোর জায়গায়, প্রত্যেকটা সেলের এক্সপেক্টেড ভ্যালু যদি প্রত্যেকটা সেলে বসান, তাহলে কি প্রমাণ হবে? তাহলে প্রমাণ হবে যে ব্যাংক ট্রান্সফার, ক্রেডিট কার্ড, মেইল চেক, কারোর সাথে কোনো ধরনের রিলেশনশিপ নাই চার্নের, অর্থাৎ প্রত্যেকেরই মোটামুটি একটা অ্যাভারেজ মিনিং ক্যারি করে। দেখেন আপনারা এটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা একটু বলেন আমাকে, যদি ক্লিয়ার হন তাহলে ভালো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যদি ধরেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল দিই। যদি আপনি মনে করেন, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যদি আপনি মনে করেন ক্রেডিট কার্ড এবং চার্ন ইয়েস নিয়ে কথা বলেন, তাহলে ক্রেডিট কার্ড হচ্ছে আমার এটা, ঠিক না? আর চার্ন ইয়েস হচ্ছে আমি এটা। তা চার্ন ইয়েস এবং ক্রেডিট কার্ড কোথায় ইন্টারসেক্ট করেছে? 200-এ। তাহলে এই 200 যে ইন্টারসেক্ট করলো, ওর রো টোটাল কোনটা? ওর কলাম টোটাল কোনটা? 1600। তাহলে আপনি 1000 × 1600 / 3800 দেন, একটা রেজাল্ট পাবেন। আমরা একটু করি ক্যালকুলেটরে, সবাই একটু চাপ দেন, আমি লিখি একটু। 1000 × 1600 / 3800, হ্যাঁ, 421 আসতেছে। দেখেন আপনাদের কত আসলো, দেখেন 421। এইটা কি? সবাই খেয়াল করেন, এইটা হচ্ছে ই ইকুয়াল হচ্ছে 421, মানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আমাকে আপনারা উত্তর দেন, আপনার বের হয়েছে 421, 421, 421, আর আপনার অবজার্ভড কত? আপনার অবজার্ভড কিন্তু 200। খেয়াল করেন সবাই, অবজার্ভ 200 আর এক্সপেক্টেড 421। তাহলে অবজার্ভ বেশি না এক্সপেক্টেড বেশি? এক্সপেক্টেড অনেক বেশি। কতটুকু বেশি? প্রায় আপনার 221, যেটা, হ্যাঁ, অনেক ডিফারেন্স। তাহলে এই যে ডিফারেন্সটা হয়েছে, এই ডিফারেন্সটা থেকেই কিন্তু বেসিক্যালি আমরা কাই স্কোয়ারটা বের করি। আপনারা একটু সবাই খেয়াল করেন, আমি এখানে লিখতেছি কাই স্কোয়ারটা আমরা কিভাবে বের করি। তাহলে কাই স্কোয়ার হচ্ছে এই ডিফারেন্স থেকে কিন্তু বের করি। কাই স্কোয়ারটা হচ্ছে, দেখেন আমার এখানে কত আছে অবজার্ভ, অবজার্ভ হচ্ছে 200। আমি জাস্ট এই একটা চার্ন ইয়েস ক্রেডিট কার্ডের জন্য দেখ, আমার অবজার্ভ এখানে হচ্ছে 200। তাহলে 200 লিখলাম, মাইনাস, মাইনাস হচ্ছে এক্সপেক্টেড। এক্সপেক্টেড কত ছিল আমার? এখান থেকে বের হয়েছে যে, ক্যালকুলেট করে রো টোটাল কলাম টোটালকে গ্র্যান্ড টোটাল দিয়ে ডিভাইড করে এক্সপেক্টেড বের করেছে 421। এই যে 200 - 421, অর্থাৎ অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড, এইটাকে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়েছি, তাই না? এরপরে ডিভাইড দিয়েছি কি দিয়ে? ডিভাইড দিয়েছি গিয়ে আমরা এই এক্সপেক্টেড দিয়ে। এই যে আপনারা জানেন, এই যে এটা হচ্ছে ও মাইনাস ই, অর্থাৎ অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড। এক্সপেক্টেড কত? 421। দেখেন তাহলে কাই স্কয়ার কিভাবে কাজ করে। এরপর একটা হচ্ছে একটা প্লাস। এইটা তো জাস্ট আমি চার্ন ইয়েস এর জন্য করেছি ক্রেডিট কার্ড, এরপর চার্ন নো এর জন্য ক্রেডিট কার্ড, এরপর ইলেকট্রনিক চেকের জন্য চার্ন ইয়েস, চার্ন নো, এরপর ব্যাংক ট্রান্সফারের জন্য চার্ন ইয়েস, চার্ন নো, এরপরে মেইল চেকের জন্য চার্ন ইয়েস, চার্ন নো। চারোটার এক্সপেক্টেড অবজার্ভ পাবো, আমরা তো এক্সপেক্টেড পাবো। অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড, এরকম করে সবগুলো নিয়ে যোগ করার পরে, অ্যাড করার পরে কাই স্কোয়ার ইকুয়াল টু কত বেরিয়েছে আমাদের? এই সবগুলো যোগ করে আমাদের কাই স্কোয়ার বেরিয়েছে, দেখেন এই যে এখানে, এই যে এইটা 645। আমরা কাই স্কোয়ার ইকুয়াল টু পাইছি 645। এই 645 কাই স্কোয়ার কিভাবে আসলো, সেই জিনিসটা আমি দেখাইছি আপনাদেরকে। এখন 645 আমরা কিভাবে সাম করে পেয়েছি, প্রত্যেকটা সেল, আমাদের হাতে যা আছে এটা হচ্ছে আমাদের অবজার্ভড, অর্থাৎ আমাদের কাছে যে ডেটা আছে এটা হচ্ছে আমাদের অবজার্ভড। কিভাবে অবজার্ভ করছে? আমরা তো আমাদের কিন্তু আছে 36, আপনারা জানেন সেল। আমি জাস্ট এখানে 3800 আসছে, আমি জাস্ট এখানে সব জিরো জিরো দিয়ে মিলানোর জন্য একরকম করেছি, বাট এখানে কিন্তু এরকম না, বাট অ্যাপ্রক্সিমেটলি এরকম। আমরা চার্নটাকে কম নিয়েছি, সরি, হ্যাঁ, আর নো চার্নটাকে বেশি নিয়েছি। তো এইভাবে করে সে সবগুলো যদি আপনি এভাবে অ্যাড করেন অ্যাকচুয়াল দিয়ে, অর্থাৎ আমাদের এখানে তো 3800 হয়েছে, অর্থাৎ 3800, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হবে 7032। হ্যাঁ, 7032। তো এইভাবে আপনার কাই স্কয়ার টেস্টের ভ্যালুটা আসলে স্ট্যাটিস্টিকের ভ্যালুটাকে ফাইন্ড আউট করা হয়। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো যেভাবে বের হয় সেটা আমি দেখাইলাম। এক্সপেক্টেড মাইনাস, সরি, অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড, এইভাবে করে প্রত্যেকটা সেলের জন্য বের করে সাম করলে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে কাই স্কয়ার স্ট্যাটিস্টিকের ভ্যালুটা। এই কাই স্কয়ার স্ট্যাটিস্টিকের ভ্যালুটা যখন আপনি দেখলেন 645, এই 645 কিন্তু একটা অনেক বড় লাস্ট, অনেক বড় নাম্বার,
অনেক বড় নাম্বার, কারণ আমরা যে যে ফর্মুলা, আমি এখন এগুলো একটু ইরেজ করে ফেলতেছি, আমি এখন ফর্মুলাতে চলে যাব। অর্থাৎ কাই স্কয়ার টেস্টের ফর্মুলাটা একটু লিখবো এখানে। আপনারা এই জিনিসটা আশা করি সবাই নিয়েছেন। তারপর আমাকে আচ্ছা, আমি শুধু উপরের অংশটুকু মুছতেছি। যদি আপনাদের এখানে কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি এখানে একটু ফর্মুলাটা আবার লিখতেছি কাই স্কয়ার টেস্টের। দেখেন, আমাদের অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড, কাই স্কয়ার টেস্টের মধ্যে লিখি আমরা অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড। ঠিক আছে, অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড লিখি এবং এটাকে আমরা স্কোয়ার দেই। স্কোয়ার দিয়ে নিচে আবার আমরা এক্সপেক্টেড দিয়ে ডিভাইড করি। ঠিক আছে, এক্সপেক্টেড দিয়ে ডিভাইড করি। এইভাবে করে, এটাও কিন্তু সাম, সামনের সাম আছে, সামেশন। তো সামেশন দিয়ে নিচে মানে কি, প্রত্যেকটা সেলের জন্য আমরা এই কাজটা করি। ঠিক আছে, প্রত্যেকটা সেলের জন্য আমরা এই কাজটা করি। সো এইভাবে করে যখন আমরা কাই স্কয়ার টেস্টের স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু, যত বেশি হবে কাই স্কয়ারের ভ্যালুটা, খেয়াল করেন, যত বেশি হবে তত কি বোঝায়, তত বোঝায় যে তার যে আমরা যে ফিচারটা নিয়েছি এখানে, যে ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, মেইল চেক, হ্যাঁ, এদের মধ্যে এক এক ধরনের পেমেন্ট মেথডের সাথে চার্ন হওয়া না হওয়া অনেক বেশি ভ্যারি করে। এটা দ্বারা এটাই বোঝায়, যত বেশি কাইস্কার স্ট্যাটিস্টিকের ভ্যালুটা বেশি, মানে তাদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, ডিফারেন্স থাকার কারণেই তাদের এত দূরত্ব, এত ডিস্টেন্স। ঠিক আছে, আশা করি কাই স্কয়ার স্ট্যাটিস্টিকের এই ভ্যালুটা আপনারা বুঝতে পারছেন। এখন একটা জিনিস নিয়ে কথা বলা বাকি আছে, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে। ঠিক আছে, আর পি ভ্যালু তো আপনারা জানেনই, পি ভ্যালু নিয়ে অনেক কমেন্ট আপনারা করেছেন অলরেডি। পি ভ্যালু নিয়ে আর আহ, তেমন কিছু বলার নাই। পি ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক ছোট, 0.05 এর চেয়ে। দ্যাটস ওয়াই আমরা এখানে ইজিলি নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করেছি। ঠিক আছে, নাল হাইপোথিসিস রিজেক্ট করা মানেই হচ্ছে আমাদের পেমেন্ট মেথড হ্যাজ এ স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট রিলেশনশিপ। আচ্ছা, আমরা এখন লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে আমরা এখানে আসলে কি কাজ করেছি, বা ডিগ্রিজ অফ ফ্রিডমটা আসলে কি, এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই আমি বলছি, এখানে আমরা কায়েস্কার টেস্ট নিয়ে যে কথাগুলো বলছি, কায়েস্কার টেস্টের কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখনই এই ধরনের কোনো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল নিয়ে এই ধরনের একটার সাথে আরেকটা রিলেশনশিপ ফাইন্ড আউট করার ট্রাই করবেন, তখনই আপনার কায়েস্কার টেস্টটা চলে আসবে বারবার। আর কায়েস্কার সহজে জিনিসগুলো দেখতে পারবেন। এখন আমি জাস্ট ডিগ্রিজ অফ ফ্রিডমটা নিয়ে বলবো। ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি আসলে? ফ্রিডম মানে স্বাধীনতা, আর ডিগ্রি মানে হচ্ছে তার মাত্রাটা, মানে স্বাধীনতার মাত্রাটা কেমন, কিসের মাত্রাটা। আমি এই বক্সটাকে এখনো রেখেছি, আপনার এই বক্সটার দিকে তাকাইলে সবটাই বুঝবেন। আচ্ছা, এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা বলার পরে আমি আপনাদের কাছ থেকে একটু রিভিউ নিব। ওভারঅল কাইস্কার টেস্টের আলোচনাটা যেহেতু শেষ হয়ে যাবে, ওভারঅল রিভিউ নিব। দেখেন, ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি। আমি যদি আপনার কাছে এই যে আমি একটা বক্স নিয়েছি, কন্টিনজেন্সি টেবল, এই টেবলের ভিতরে আমাকে একটু বলেন তো, আমি এমন কিছু ভ্যালু দিব, অর্থাৎ মিনিমাম কোন কোন ভ্যালুটা জানলে আপনি সবগুলা সেল ফিল আপ করতে পারবেন নিজে নিজে। আবারও বলি প্রশ্নটা, এইখানে তো সেল আছে অনেকগুলা। এক, এই ধরেন, আহ, এই যে এখানে আছে ক্রেডিট কার্ড আছে, ইলেকট্রনিক চেক আছে, ব্যাংক ট্রান্সফার আছে, তারপর আপনার মেইল চেক আছে। ঠিক আছে, তো আপনাকে আমি বলতেছি যে আমাদের এখানে আমি আপনাকে কয়টা সেল দিয়ে দিলে বাকি সবগুলা সেল আপনি ফিল আপ করতে পারবেন নিজে নিজে। ঠিক আছে, আমি যদি বলি আপনাকে মিনিমাম কয়টা সেল দিতে চাই, হ্যাঁ, এই যে মিনিমাম কয়টা সেল আমি আপনাকে দিব, এই সেলটাকে একটু বুঝতে হবে। এটাকে ফাইন্ড আউট করবো আমরা কিভাবে। দেখেন, আমি যদি আপনাকে 3টা সেল দিয়ে দেই, ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, টোটাল যেটা আমাদের গ্র্যান্ড টোটাল যেটা, সেটা তো আমরা জানি। ঠিক আছে, আমি যদি আপনাকে যে কোনো 3টা সেল এখানে দিয়ে দিই, লাইক এই 3টা দিয়ে দিলাম, খেয়াল করেন আমি আপনাকে কি দেখাচ্ছি, চার্ন ইয়েস এর এই যে এই 3টা দিয়ে দিলাম, আপনি কি বাকি সব বের করতে পারবেন কিনা? আপনি কি বাকি সব বের করতে পারবেন কিনা? দেখি তো বের করা যায় কিনা, দেখি। যদি আমি এই 3টা জানি, আচ্ছা, এই যে টোটাল গুলো কিন্তু ফিক্সড, আগেই বলে দিচ্ছি, টোটাল গুলো কিন্তু ফিক্সড। ঠিক আছে, টোটাল গুলো হচ্ছে আমার ফিক্সড। তাহলে 3টা যদি জানি, আমি অটোমেটিকলি কিন্তু বাকি সবগুলো বের করতে পারবো। অটোমেটিকলি কিন্তু আমি বাকি সবগুলো বের করতে পারবো। তাহলে আমি, আমার এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে তাহলে 3। খেয়াল করবেন কথাটা। তাহলে আমার এখানে ডিগ্রি 3। দেখেন, 200, 700 আর 400 জানেন, আপনি অটোমেটিকলি 800 কিভাবে আসতেছে বুঝতেছেন। কারণ এই যে 1000 থেকে আপনি কত আর বাকি আছে সেটা দেখতে পাচ্ছেন। আবার এখানে দেখেন, 700 আছে, যেহেতু এটা 1000, তো 700 থেকেও আর কত বাদ দিলে আমার 300, মানে 300টা হবে। এখানে কিভাবে বুঝবো যে আমি 1000 থেকে বাদ দিব? এবং লাস্টের যে সেল, লাস্ট যে row আছে আমার, যে মেইল চেকের এই রো এর সবগুলা কিন্তু আমি অটোমেটিকলি পেয়ে যাব। কিভাবে পাবো? যখন আমি এই 3টা সেল জানি, তার মানে কি,
এটা তো জানি না, আমি বলতেছি এটা তো জানি না, কিন্তু টোটালটা তো জানি। তাহলে টোটালটা থেকে এই তিনটা সামেশন যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে যাব। সহজ কথায় মিনিমাম যেই সেলটুকু জানলে আমি বাকি সবাইকে বের করতে পারবো, ওই নাম্বারটাকে বলা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এইটা হচ্ছে কনসেপচুয়াল কথা এখন যেটা বললাম। আর যদি আমি যদি ইকুয়েশন দিয়ে বলতে চাই ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি, ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে আপনার রো। আবার দেখেন আমি বলি রোকে আমি আর দিলাম r-1 ব্র্যাকেট, r-1 ব্র্যাকেট c-1, সি মানে কলাম, আর মানে রো। ঠিক আছে? তাহলে r-1 আর হচ্ছে c-1 এর মাল্টিপ্লাই করলে যে প্রোডাক্টটা হবে, এই প্রোডাক্টটাকে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, DOF। অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে ρ-1 মাল্টিপ্লাই কলাম-1। আমার এখানে রো কয়টা, কলাম কয়টা? আমার এখানে রো হচ্ছে সিসি, ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক চেক, ব্যাংক ট্রান্সফার, আর হচ্ছে মেইল চেক, চারটা হচ্ছে আমার রো। তাহলে রো r-1 মানে হচ্ছে 4-1 মানে হচ্ছে 3। ঠিক আছে, 3। আর আমার কলাম কয়টা, কলাম হচ্ছে আমার কয়টা, দুইটা, এই যে চার ইয়েস, চার নো আর চার ইয়েস। টোটালটাকে আমরা বাদ দিচ্ছি, কিন্তু টোটালটা হচ্ছে টোটাল জাস্ট আমরা সামেশন করেছি, টোটাল না। আপনার মূল রো হচ্ছে এই যে ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক চেক, ব্যাংক ট্রান্সফার, মেইল চেক। আর কলাম হচ্ছে গিয়ে চার নো চার ইয়েস, কলাম হচ্ছে দুইটা। ঠিক আছে, কলাম হচ্ছে দুইটা। আচ্ছা আমাদের রো তো হচ্ছে আমাদের গিয়ে চারটা, আমি এখানে কত লিখেছি, হ্যাঁ 4-1 তাহলে 3। আর কলাম হচ্ছে আমার দুইটা, তাহলে 2-1, তাহলে 2-1 মানে 1, তাহলে 3 × 1 ইকুয়াল টু কত, 3। ঠিক আছে, r-1 × c-1, আর মানে 4 আমাদের, আর এখানে সি মানে হচ্ছে, কলাম হচ্ছে আমাদের দুইটা। তাহলে 2-1 মানে 1, r-1 মানে হচ্ছে 4-1 মানে হচ্ছে 3। তাহলে 3 ইকুয়াল টু হচ্ছে 3, দ্যাট ইজ ফর ডিগ্রিজ অফ ফ্রিডম 3। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমি যেটা দেখাইলাম, এখন যেটা দেখাইলাম। আর শুরুতে যেটা বলছি ওটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল কথা, যে আসলে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি। এই হলো আমাদের কাই স্কয়ার টেস্ট। আর কাই স্কয়ার টেস্টের ভ্যালু দিয়ে কি বোঝায় সেটা নিয়ে এক্সপ্লেন করেছি, পি ভ্যালুর বিষয়টা নিয়ে আর এক্সপ্লেন করি নাই, যেহেতু আপনারা ইতিমধ্যে এটা সম্পর্কে জানেন। আমি চেষ্টা করেছি কাই স্কয়ার টেস্টের পুরো বিস্তারিত প্রত্যেকটা পয়েন্ট স্পেসিফিকলি আপনাদেরকে বলার জন্য। আমাকে এখন আপনারা বলবেন কাই স্কয়ার টেস্ট নিয়ে এভরিথিং, এনি কোশ্চেন বা কোনো ধরনের কোয়েরি, বা আমার আলোচনা কোথাও বুঝতে আপনার প্রবলেম হয়েছে কিনা, বা কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কিনা। আমি কাই স্কয়ার টেস্টের আলোচনাটা তারপর শেষ করব। আমি খুব আমি হ্যাপি হব যদি আপনারা আমার সাথে শেয়ার করেন। জি, তবে এনিওয়ান? এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের পেমেন্ট মেথডে চারটা ভেরিয়েবল ছিল: ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক পেমেন্ট, ব্যাংক ট্রান্সফার আর মেইল চেক। এখন কোনো কোনো একটা সিচুয়েশনে যদি আসলে এই ধরনের কোনো ইয়ে না থাকে, একটা ভেরিয়েবল থাকে, তখন আসলে আমাদের এই কন্টিনজেন্সি টেবিলের যে টোটাল এবং এই যে যে ডিসিশন নেওয়ার যে গ্র্যান্ড টোটাল, তারপরে এই যতগুলি আসলে ফিগার, তখন তো আসলে একটাতে চলে যাবে। রো কলাম এগুলো তো আসলে রেজাল্ট আসবে গ্র্যান্ড টোটাল একটাই, তাই না? জি, একটা আসলে একটাই। আমরা তো দেখেন কাইস্কোয়ার টেস্ট দিয়ে কিন্তু আমরা আরো দুইটা মানে 3 নাম্বার স্টেপ, মানে 3 নাম্বার বলতে পারেন যে দেখাচ্ছি। এর আগে কিন্তু আমরা কয়েকটা দেখাইছি, সেগুলোতে কিন্তু চারটা নাই। যেমন ধরেন আপনি মেল ফিমেল দেখাইছে, আপনারা দেখছেন জেন্ডার নিয়ে, সেখানে কিন্তু দুইটা জাস্ট। সেখানে যদি আপনি কন্টিনজেন্সি টেবিলটা ড্র করেন, ওই দিন আমি দেখিয়েছিলাম, কন্টিনজেন্সি টেবিলটা যদি ড্র করেন সেখানে কিন্তু এখানকার মতো চারটা হবে না, সেখানে হবে দুইটা। তাহলে 2-1, টু মাইনাস কন্টিনজেন্সি ওয়ান টেবিলটা কি আসলে এই দুইটা ভেরিয়েবলের উপরে বা দুইটা রাইট, রাইট। রোয়ের উপরে এছাড়া কি আমি সংখ্যা বাড়াইতে পারবো না? মানে না, ক্রস ট্যাব এখন হচ্ছে দিয়ে এখানে না, এখানে ক্রস ট্যাব দিয়ে আপনি হচ্ছে রিলেশনশিপ করতেছেন, যেহেতু দুইজনের মধ্যে হবে এখানে, হ্যাঁ। এই জায়গায় আপনি রিলেশনশিপটা করতেছেন এই যে ক্রস ট্যাব দিয়ে, কার কার সাথে, পেইমেন্ট মেথড আর চার্নের সাথে। এখন পেইমেন্ট মেথডেরই তো আবার ধরেন আমাদের কয়টা ক্যাটাগরি থাকবে, এইটা আবার যতটা ইচ্ছা থাকতে পারবে, সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন যে এখন চার্ন আমি হিসেব করব, পেইমেন্ট মেথড আমি আরো একটা ক্যাটাগরি দিব, হ্যাঁ, সেটা হচ্ছে সেটার জন্য আপনি এখানে অন্য টেস্টে যেতে হবে তাহলে, হ্যাঁ। এখানে শুধু আপনি পেইমেন্ট মেথডটা দেখতেছেন, তো পেইমেন্ট মেথডটার সাথে চার্নের কি ধরনের ডিপেন্ডেন্সি আছে কিনা সেটা জাজ করার ক্ষেত্রে পেইমেন্ট মেথডের যতগুলো ক্যাটাগরি থাকবে সবগুলোর সাথে মিলিয়ে চার্ন ইয়েস নো একটা টেবিল তৈরি করবে। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে চাই স্কোয়ার স্ট্যাটিস্টিক্স 645.4299। এটা বেসিক্যালি হচ্ছে টোটাল চাই স্কোয়ার প্রত্যেকটা রো কলামের সাথে যেটা রেজাল্ট আসছে সেটা সামেশন, তাই না এটা?
এইটা হচ্ছে 645 আপনাদের আসছে যেটা, এইটা হচ্ছে সবগুলো মিলে যে সামেশন করলে যা হবে, ঠিক আছে, এই যে সামেশনটা, হ্যাঁ, এটা হচ্ছে এই কাই স্কয়ার টেস্ট। সামেশনটা জিজ্ঞেস করতেছিলাম। জি জি, আচ্ছা, সামেশনটা এটা তার হচ্ছে। মানে হচ্ছে যে আচ্ছা, আমি একটু আরো একটু শুনবো। আহ মাইশা, আপনি আছেন, আমাকে একটু শেয়ার করবেন আপনি বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, আমি এই জন্যই কনফার্ম হতে চাই যে কাই স্কয়ার টেস্টটা আপনারা বুঝবেন, বুঝেই এখান থেকে শেষ করে যাবেন, যেহেতু কাই স্কয়ার টেস্ট নিয়ে এরপরে আমাদের আলোচনা নেই। হ্যাঁ, সম্ভবত আমাদের আর আলোচনা হবে না। তো আমি চাই কাই স্কয়ার টেস্টটা আপনারা ভাইয়া, সবাই ক্লিয়ার। ইন্টারনেট সার্ভিসের যে কাইস্কোয়ার টেস্ট আমরা করছিলাম ওইটা যদি আপনি একটু স্ক্রল করে উপরে যেতেন। আচ্ছা, আমি যাচ্ছি উপরে, যাচ্ছি আমি তাহলে, একটু যাচ্ছি উপরে, দেখেন। আচ্ছা, এই যে ইন্টারনেট সার্ভিস, হ্যাঁ জি, ইন্টারনেট সার্ভিস এখানে এসেছে, বলেন। ইন্টারনেট হ্যাঁ, সার্ভিসে আমি ডিগ্রিস অফ ফ্রিডমটা বের করছিলাম। ওখানে দেখতেছি যে আসলে ডিগ্রিস অফ ফ্রিডম আসছে হচ্ছে 2। তার মানে হচ্ছে আপনি ইন্টারনেট সার্ভিসের ক্যাটাগরি আমাদের কয়টা? ইন্টারনেট ঠিক সার্ভিসে আছে, আমি ডেটা সেটটা একটু দেখি, তাহলে ভালো হবে। ওটা মনে হয় ইন্টারনেট তিনটা সার্ভিস, ক্যাটাগরি প্রবাবলি, তিনটা সম্ভবত ক্যাটাগরি। আচ্ছা, আপনি ইয়াটা প্রিন্ট করছেন, ডিগ্রিজ অফ ফ্রিডমটা প্রিন্ট করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই ইন্টারনেট কত সার্ভিসের আসছে? ডিগ্রিস অফ ফ্রিডম, ওইটা ডিগ্রিস অফ ফ্রিডম আসছিল 2। টু? আচ্ছা, ইন্টারনেট সার্ভিস, হ্যাঁ। তাহলে আমি বলি, ইন্টারনেট সার্ভিসের ক্যাটাগরি হচ্ছে আপনার, ক্যাটাগরি হ্যাঁ হচ্ছে হ্যাঁ, আপনার এখানে তিনটা, তিনটা ক্যাটাগরি আছে, তিনটা ডিএসএল, ফাইবার ক্যাটাগরি। অপটিক আর নো। জি, তাহলে 3 - 1 কত? হ্যাঁ, 2। 3 - 1, হ্যাঁ 2, ঠিক আছে। 2, আর কলাম হচ্ছে C - 1, মানে কলাম তো দুইটা, চার ইয়েস চার নো, তাহলে 2 - 1। তাইলে 2 - 1 মানে হচ্ছে 1, আর 3 - 1 মানে হচ্ছে 2, 2 × 1 = 2, তার মানে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এখানে 2। 2 মানে কি? এই যে আমি কন্টিনজেন্সি টেবিলটা এখানে আপনাদেরকে এঁকে দেখাইলাম, এই জায়গায় তার মানে আপনি দুইটা সেলের ভ্যালু স্বাধীনভাবে নিতে পারবেন, বাকিগুলো হচ্ছে তাদের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বাকিগুলো আপনাকে আর মানে স্বাধীন মতো নেওয়ার সুযোগ নেই, বাকিগুলো নেয়ার ক্ষেত্রে ওদের সাথে কানেক্ট রেখে আপনাকে নিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার কিনা দেখেন। হ্যাঁ, আমি ক্লিয়ার হয়েছে, এবার একটু যদি, এক্সপেক্টেড নিয়ে আমি একটু জি কথা। জি অবশ্যই, বলেন। আচ্ছা, এক্সপেক্টেড এর যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে রো সাম ইনটু হচ্ছে কলাম সাম ডিভাইডেড বাই গ্র্যান্ড ভ্যাল। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমার ওই কন্টিনজেন্সি টেবিলের ভেতরে আমাকে যদি আমি ম্যানুয়ালি করি অথবা ম্যাথমেটিক্যালি করতে যাই তাহলে, আচ্ছা এটা তাহলে একটু মানে এটা নিয়ে এখনই আসলে কোশ্চেন করতে পারতেছি না, যদি আমি কোনো প্রবলেম হয় তাহলে আমি আপনার সাথে আবার কথা বলবো। জি জি, জানাবেন। আচ্ছা, আচ্ছা, হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন। আহ আমরা তাহলে নেক্সট স্টেপে যাচ্ছি। আমরা এখন যেটা দেখব, একটা অ্যাপ টেস্ট দেখব। ঠিক আছে, অ্যাপ টেস্টের সাথে আমরা পরিচিত হব। অ্যাপ টেস্টটাও খুব ইজি, এবং এইখানে আমরা ছোট কয়েকটা একটা কোড লিখবো, সেটা একটু রান করব। আচ্ছা, আপনার একটা নতুন একটা সেল আমরা একটু শুরু করি, আমি একটু এটাকে ইরেজ করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা সবাই নতুন একটা সেল শুরু করব। তাহলে কাই স্কয়ার টেস্টের আমরা মোটামুটি এখানেই শেষ করে দিলাম। তারপরও যদি আপনাদের কোনো কোয়েরি, কোনো প্রবলেম হয়, অবশ্যই জানাতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, তবে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে তাহলে নতুন এখানে নিচ্ছি একটা সেল, দেখেন আমরা এখানে নতুন একটা কোড নিচ্ছি। এখন আমরা যেটা করব যে, দেখেন আমরা এখানে ওয়ান ওয়ে অ্যানোভা করব। আমরা একটু লিখি, এটাকে একটু লিখে দেই, এটা আমরা হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা কমেন্ট করে লিখে দিচ্ছি, ওয়ান ওয়ে অ্যানোভা। সবাই একটু আমরা একসাথে লিখি, সবাই একসাথে লিখি আমরা ওয়ান ওয়ে অ্যানোভা। আমরা কিসের সাথে করব, কার পর কন্ট্রাক্ট টাইপের সাথে আমরা করব, কন্ট্রাক্ট টাইপ, কন্ট্রাক্ট টাইপ অ্যান্ড মান্থলি চার্জেস, মান্থলি চার্জেস, হ্যাঁ, কন্ট্রাক্ট টাইপের সাথে মান্থলি চার্জেস করব আমরা। তো এখানে আমরা একটু এটাকে এন্টার দিয়ে সবাই একটু দ্রুত লিখি, মান্থ টু মান্থ, মান্থ টু মান্থ, একটু লিখতে হবে মান্থ
টু মান্থ, আচ্ছা মান্থ টু মান্থ প্রত্যেকটা জায়গায় যে মান্থের পরে টু লিখেছি, তো মান্থ আন্ডারস্কোর টু, তারপর আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর টু, মান্থ আন্ডারস্কোর টু আন্ডারস্কোর মান্থ লিখার পর একটা ইকুয়াল টু দেন, স্পেস দিয়ে ইকুয়াল টু দেন, তারপর লিখেন ডিএফ, ডিএফ দিয়ে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি, তারপর ভিতরে আবার ডিএফ লিখে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে আমরা একটা ইনভার্টেড কমা দিই, ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখি কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট, ঠিক আছে। কন্ট্রাক্ট লেখার পরে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের পরে কার্সরটাকে নেই, ঠিক আছে, নেয়ার পরে আমরা কন্ট্রাক্ট, হ্যাঁ কন্ট্রাক্টের পরে নিয়ে গেলাম, নেয়ার পরে আমরা একটা স্পেস দিয়ে দুইটা ইকুয়াল দিই, মানে যদি, হ্যাঁ, দেওয়ার পরে আমরা এবার আবার ইনভার্টেড কমা শুরু করি, এটা হচ্ছে মান্থ টু মান্থ লিখি আমরা, ঠিক আছে। দেখেন MONTH মান্থ, ঠিক আছে, হাইফেন, আচ্ছা মান্থ টু মান্থ, ঠিক আছে, মান্থ টু মান্থ, আচ্ছা MONTH মান্থ, আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমরা কিন্তু কলামের নামটা লিখেছি, ঠিক আছে, দেখেন এখানে, এরপর হচ্ছে গিয়ে আমরা, আচ্ছা এরপর হচ্ছে আমরা কার্যটাকে এদিকে নিয়ে যাই, নেয়ার পরে আমরা আরেকটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি, স্কোয়ার ব্র্যাকেট শুরু করে এখানে ভিতরে লিখি আমরা, ইনভার্টেড কমার ভিতরে লিখবো মান্থলি চার্জ, মান্থলি চার্জেস, চার্জেস, ওকে, মান্থলি চার্জেস। আচ্ছা এরপরে কি আছে, ওয়ান আন্ডার স্কোর ইয়ার, যেটা আমাদেরকে সাজেস্ট করছে সেটা একটু দেখি এটা আমরা নিতে পারি কিনা, আচ্ছা এটা, আচ্ছা এটা এরপর আমরা দেখতেছি আবার, আচ্ছা এটাকে আমরা এখানে এন্টার দিই, হ্যাঁ মান্থলি চার্জেস পরে, তারপর আমরা ওয়ান আন্ডার স্কোর ইয়ার ডিএফ কন্ট্রাক্ট 1 ইয়ার মান্থলি চার্জেস, হ্যাঁ এটা আমরা নিতে পারি, সেটা আসছে 1 আন্ডার স্কোর ইয়ার, আচ্ছা দেখেন যেটা সাজেস্ট করতেছে এটা আপনারা নিতে পারেন, দেখেন 1 ইয়ার তারপর হচ্ছে 2 ইয়ার, আমরা এটাই লিখতে চাচ্ছিলাম, দেখেন আপনাদেরকে সাজেস্ট যদি করে থাকে তাহলে নিয়ে নিতে পারেন, আমরা যে জিনিসটা লিখতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে মান্থ টু মান্থ দিয়ে আমরা লিখেছি ডিএফ, ডেটা ফ্রেমের ভিতরে গিয়েছি, তারপর ডিএফ দিয়ে আমরা কন্ট্রাক্ট কলামে গিয়েছি, ইকুয়াল টু দিয়ে বলেছি মান্থ টু মান্থ, দিয়ে আমরা মান্থলি চার্জেস, হ্যাঁ মান্থলি চার্জেস, আচ্ছা এখানে মূলত আমাদের কন্ট্রাক্ট আর হচ্ছে মান্থলি চার্জেস, কন্ট্রাক্ট আর মান্থলি চার্জেস, অর্থাৎ আমাদের কন্ট্রাক্টের কিন্তু বিভিন্ন রকম টাইপ আছে, কন্ট্রাক্টের বিভিন্ন রকম টাইপ আছে, ঠিক আছে, সেই টাইপের সাথে আমরা মান্থলি চার্জের সাথে কাজ করতেছি, এইখানে আমরা যে কাজটা করব, আচ্ছা আমরা হচ্ছে গিয়ে এইখানে এন্টার দিই, হ্যাঁ এন্টার দেওয়ার পরে আমরা এফ স্ট্যাটিস্টিকটা লিখবো, হ্যাঁ প্রথমত হচ্ছে আমরা কি দিয়ে ডিফাইন করতেছি বা কি চাচ্ছি ভ্যালুগুলো সেগুলো, হ্যাঁ এফ স্টেট স্টেট, কমা দেন একটা কমা দিয়ে পি ভ্যালু, পি আন্ডারস্কোর ভ্যালু, হ্যাঁ দেখেন আপনাদের যদি সাজেস্ট করে নিয়ে নিতে পারেন, হ্যাঁ এটাই আমরা লিখতে চাচ্ছিলাম, এফ স্টেট কমা পি ভ্যালু, এফ আন্ডারস্কোর ওয়ান ওয়ে, মান্থ টু মান্থ, 1 ইয়ার 2 ইয়ার, ওকে, এইটা এরপর প্রিন্ট টি স্ট্যাটিস্টিক, ওকে আমরা এটা নিচ্ছি, দেখেন এফ ওয়ান ওয়ে মান্থ টু মান্থ 1 ইয়ার 2 ইয়ার, প্রিন্ট এফ স্ট্যাটিস্টিক, এফ স্টেট, প্রিন্ট পি ভ্যালু, দিয়ে আমরা পি ভ্যালুটাকে প্রিন্ট করতেছি। আচ্ছা আমরা কোডটা লিখে ফেলছি, যদি আপনাদের লেখা হয়ে থাকে একটু রান দেন, আর না লেখা হয়ে থাকলে একটু লিখে নেন, দেখেন আমারটা রান হয়েছে, এখানে বিষয়টা আসলে আমরা কি করেছি, আমরা এখানে যে কাজটা করেছি তা ওয়ান ওয়ে অ্যানোভা, হ্যাঁ ফর কন্ট্রাক্ট টাইপ অ্যান্ড মান্থলি চার্জেস, অর্থাৎ আমাদের কন্ট্রাক্ট টাইপটা বিভিন্ন রকম আছে, আচ্ছা কন্ট্রাক্ট টাইপটা আমাদের বিভিন্ন রকম আছে, আচ্ছা ওকে, কন্ট্রাক্ট টাইপটা আমাদের বিভিন্ন রকম আছে, এখানে মান্থ টু মান্থ, 1 ইয়ার 2 ইয়ার আছে, তো আমাদের এই যে বিভিন্ন রকম কন্ট্রাক্ট টাইপ আছে এর সাথে মান্থলি চার্জেস এর কোনো ধরনের রিলেশনশিপ আছে কিনা, ঠিক আছে, আমরা যে এখানে যে টেস্টটা মূলত করতেছি এটা কি, এই টেস্টের মধ্য দিয়ে আমরা আসলে দেখতে যাচ্ছি যে মান্থলি চার্জের সাথে কোনো সিগনিফিকেন্ট কোনো ধরনের রিলেশনশিপ আছে কিনা অ্যাক্রস দ্য কন্ট্রাক্ট টাইপের মধ্য দিয়ে যদি আমরা চিন্তা করি যে কোন ধরনের কন্ট্রাক্ট টাইপ আছে, সেগুলোর উপর বেস করে আমাদের আসলে মান্থলি চার্জেস কোনো ভ্যারি করে কিনা এই জিনিসটা আমরা এখানে দেখবো, ঠিক আছে। আচ্ছা আমরা একটু পরের কোডটা একটু লিখি, লিখার পরে আমরা এফ টেস্টটা নিয়ে খুব শর্টলি কথা বলবো, এফ টেস্টটা নিয়ে আমরা, এইটা হচ্ছে আমরা যে কাজটা করব আপনারা জানেন, আমরা একটা অর্থাৎ কনক্লুশন ড্র করি কি হবে, ইফ দিয়ে, ইফ পি ভ্যালু, হ্যাঁ পি আন্ডারস্কোর ভ্যালু, হ্যাঁ যদি আপনাদের এটা শো করে নেন, যেহেতু এই একই রকমের কমেন্টের লেখা আপনারা কনক্লুশন ড্র করার জন্য যে লেখাটা আমরা লিখি, অর্থাৎ ডিসিশন নেওয়ার জন্য যেটা আমরা লিখি পি ভ্যালুর উপর বেস করে,
কন্ট্রাক্ট হ্যাজ এ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রিলেশনশিপ উইথ মান্থলি চার্জেস, হ্যাঁ এটা লিখতে পারেন। কন্ট্রাক্ট, হ্যাঁ মান্থলি কন্ট্রাক্ট হ্যাজ নো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রিলেশনশিপ উইথ মান্থলি চার্জেস, হ্যাঁ লেখা লেখা যেতে পারে এটা। ঠিক আছে, এতটুকু লেখার পর একটু রান দিই আমরা, দেখি কি আসে। দেখুন আমাদের 0.05 এর চেয়ে তো এটা অনেক ছোট আসছে ভ্যালুটা, তাহলে কন্ট্রাক্ট হ্যাজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রিলেশনশিপ উইথ মান্থলি চার্জেস। আচ্ছা, এফ টেস্টের প্রথম কথা হচ্ছে এই কোডটা নিয়ে একটু শর্টলি বলবো, তারপর হচ্ছে এফ টেস্টটা কিভাবে কাজ করছে সেটা একটু বলবো। এখানে কোডটা হচ্ছে মান্থ টু মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, আমরা যেভাবে ডিফাইন করার সেভাবে ডিফাইন করেছি। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে ডিফাইন করতে পারেন, বাট আপনি এখানে যা লিখবেন পরবর্তীতে কিন্তু সেটাকে ঠিক রাখতে হবে। যেমন এই যে পরবর্তীতে আমরা F1 ওয়ে এফ টেস্ট, ঠিক আছে এফ টেস্ট করেছি যেটা, হ্যাঁ এফ টেস্ট করতে গিয়ে আমরা কিন্তু সেটা আবার ঠিক রেখেছি, মান্থ টু মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, ঠিক রেখেছি আমরা এটা। তো এই জায়গাতে আমরা প্রিন্ট করেছি এফ স্ট্যাটিস্টিকের ভ্যালুটা এফ আন্ডারস্কোর স্টেট দিয়ে, কারণ এফ আন্ডারস্কোর স্টেট দিয়ে আমরা এই জায়গায় এটাকে ডিফাইন করেছি, দেখেন এই কারণে প্রিন্টের সময় আমরা এটা লিখেছি। এরপর প্রিন্ট পি ভ্যালুর জায়গায় আমরা পি আন্ডারস্কোর ভ্যালু লিখেছি, কারণ পি আন্ডারস্কোর ভ্যালু দিয়ে আমরা ডিফাইন করেছিলাম। ওকে, এই কথাগুলো আশা করি আপনারা ক্লিয়ার আছেন। আর কিভাবে আমরা মান্থ টু মান্থ, 1 ইয়ার, 2 ইয়ারকে ডিফাইন করেছি সেটা বলি। মান্থ টু মান্থকে ডিফাইন করেছি কি হবে, যে আমি কন্ট্রাক্ট ডিএফ ডেটা ফ্রেমে ঢুকবো, কন্ট্রাক্ট কলামটা নিব, যদি কন্ট্রাক্ট কলাম ইকুয়াল টু আমি মান্থ টু মান্থ পাই, তাহলে তাদের ক্ষেত্রে মান্থলি চার্জটা কেমন সেটা নিব। এরপরের রোতে এরপরের লাইনে বলতেছি ডিএফ ডেটা ফ্রেমে ঢুকবো, কন্ট্রাক্ট কলামে যাব, যাওয়ার পরে কাদের কাদের সাথে আমার কন্ট্রাক্ট, কোন কোন কাস্টমারের সাথে 1 ইয়ারের কন্ট্রাক্ট আছে তাদের মান্থলি চার্জটা নিব। খেয়াল রাখবেন কথাগুলো। 3 নাম্বার ইয়াতে আসি, লাইনে আসি, যাদের 2 ইয়ার ইকুয়াল টু আমি কাকে ডিফাইন করতেছি, যে কন্ট্রাক্ট টাইপ কোন কোন কাস্টমারের সাথে আমার 2 ইয়ার আছে, যদি কন্ট্রাক্ট টাইপ 2 ইয়ার হয় তাহলে তাদের মান্থলি চার্জ কত বা কি কি, ওই সবগুলো একসাথে হবে। এই হচ্ছে গিয়ে আমার এই 3 লাইনের যে কোডগুলা সেগুলো। আর এইখানে হচ্ছে এফ স্টেট পি আন্ডারস্কোর ভ্যালু দিয়ে আমরা এই যে এফ টেস্ট করতেছি, 1 ওয়ে অ্যানোভা টেস্ট, যেটা মান্থ টু মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, এই তিনটা ক্যাটাগরি নিয়ে আমরা করতেছি সেটা লিখেছি। ঠিক আছে, লিখার পরে আমরা আমাদের এই প্রিন্ট করলাম এফ স্ট্যাটিস্টিক আর হচ্ছে পি ভ্যালুর ভ্যালুটা। আচ্ছা, এখন এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে এফ স্ট্যাটিস্টিকের ভ্যালুটা কিভাবে কাজ করে, সরি এফ স্ট্যাটিস্টিকটা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। এফ স্ট্যাটিস্টিকটা মূলত আপনার যে ফর্মুলাটা এখানে আছে সেটা হচ্ছে যে সে কাজ করবে আসলে। এখানে আমি যদি এফ স্ট্যাটিস্টিক লিখি, এফ ইকুয়াল টু, দেখেন একটু খেয়াল করেন, এফ এফ ইকুয়াল টু আসলে কি, এফ ইকুয়াল টুটা কি আসলে এখানে হচ্ছে, যদি আমি বলি যে গ্রুপ মিন, যদি আপনি দেখেন, আমি যদি বলি গ্রুপ মিন ডিফার ফ্রম ওভারঅল মিন, যদি বলি যে এইখানে হচ্ছে আপনার যে গ্রুপ মিন, আমি গ্রুপ মিনকে জিএম দিচ্ছি, হ্যাঁ গ্রুপ মিন, ঠিক আছে গ্রুপ মিন যদি বলি, আর নিচে যদি বলি যে আহ আপনার, আচ্ছা গ্রুপ মিন এটা হচ্ছে কি আমাদের ওভারঅল মিন, যদি বলি ওভারঅল মিনের সাথে কতটুকু ডিফারেন্স, এখানে আমি এটা হচ্ছে গিয়ে ওভারঅল মিনের সাথে গ্রুপ মিনটা কতটুকু ডিফার করতেছে সেটার ভ্যালু। ঠিক আছে, আর নিচে যেটা হবে সেটা হবে আপনার, অর্থাৎ নিচে যেটা হবে যে হাউ মাচ ভ্যালুস ডিফার ইনসাইড ইচ গ্রুপ। অর্থাৎ এটা এরকম না যে আপনার, যে আমি এখানে কোনো ম্যাথমেটিক্যাল লাইন ফর্মুলা লিখবো, বিষয়টা কিন্তু এরকম না। এফ টেস্ট যেটা করতেছে আসলে সেই ভ্যালুটা সে কিভাবে নিচ্ছে, এখানে উপরে নেয় সে ওভারঅল মিনের সাথে গ্রুপ মিনটা, ওভারঅল মিনের থেকে গ্রুপ মিন কতটুকু ডিফারেন্স আছে সেই জিনিসটা এখানে নেওয়া হয়। ঠিক আছে, আর নিচে যেটা করা হয়, ডিভাইড দেওয়া হয়, সেই ডিফারেন্সকে ডিভাইড দেওয়া হয় তাদের ইন্টারনাল ডিফারেন্স দিয়ে। আমি যদি সহজ করে বলি, যেমন ধরেন আপনার মান্থলি চার্জের কথা বলতেছি আমরা, কন্ট্রাক্ট টাইপ মান্থ টু মান্থ যেটা আছে, আবার কন্ট্রাক্ট টাইপ 1 ইয়ার আছে, কন্ট্রাক্ট টাইপ 2 ইয়ার আছে। কন্ট্রাক্ট টাইপ যে সকল কাস্টমারের সাথে আমার 1 ইয়ার, তাদের ক্ষেত্রে যে গ্রুপ মিন, আর আমার ওভারঅল কন্ট্রাক্ট টাইপের সাথে যে গ্রুপ মিন আছে, এই দুইটা গ্রুপ মিনের সাথে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার উপরে থাকবে। আবার বলি, আপনার যে গ্রুপ মিন যেটা আছে, গ্রুপ মিন কিন্তু আপনার তিনটা, একটা হচ্ছে মান্থ টু মান্থ, একটা 1 ইয়ার, একটা 2 ইয়ার। এই ইন্ডিভিজুয়াল যে গ্রুপ মিনটা, সেই গ্রুপ মিনটা
আপনি ওভারঅল মিন মানে কি তিনোটা মিলিয়ে যে মিনটা, ঠিক আছে, মান্থলি চার্জের যে বিভিন্ন কন্ট্রাক্ট টাইপের জন্য টোটাল ওভারঅল যে মিনটা, ওই ওভারঅল মিনের সাথে গ্রুপ মিনের যে ডিফারেন্সটা, এইটাকে বলা হয় যে হাউ মাচ ডিফারেন্স বিটুইন দ্য গ্রুপ মিনস এন্ড দ্য ওভারঅল মিন। এইটা হচ্ছে আমার উপরে থাকবে, আর নিচে কি থাকবে? ইন্টারনাল ডিফারেন্স। আরো সহজ করে যদি বলি, উপরে থাকবে এক্সটার্নাল ডিফারেন্স, নিচে থাকবে ইন্টারনাল ডিফারেন্স। এক্সটার্নাল ডিফারেন্সটা কি? এক্সটার্নাল ডিফারেন্স মানে আমার মিনের সাথে ওভারঅল মিনের ডিফারেন্স। আর নিচে হচ্ছে কি ইন্টারনাল ডিফারেন্স। ইন্টারনাল ডিফারেন্স মানে কি আমি গ্রুপ মিন, আমি মান্থ টু মান্থ, আমার সাথে আমি যদি অ্যাভারেজ ভ্যালু হই, তাহলে আমার সাথে অন্যান্য মান্থ টু মান্থের ভ্যালুগুলোর ডিফারেন্স কেমন, সেইটা। যেমন আমি যদি বলি মান্থ টু মান্থের অ্যাভারেজ যদি মনে করেন লিখলাম 4 মান্থ ফর এক্সাম্পল, মান্থ টু মান্থের অ্যাভারেজ লিখলাম 4 মান্থ। এখন এই 4 মান্থের সাথে আমার যে বিভিন্ন কাস্টমারের মান্থ টু মান্থ যে কন্ট্রাক্ট টাইপটা আছে, সেগুলোর যে ভ্যালু আছে, সেগুলোর সাথে আমার এই মান্থ টু মান্থের অ্যাভারেজ ভ্যালুটার ডিফারেন্স কতটুকু। আর যদি আমি 1 ইয়ার নিয়ে কথা বলি, তাহলে 1 ইয়ার এই কন্ট্রাক্টে যে সকল কাস্টমার গুলো আছে, হ্যাঁ, তাদের মধ্যে আমার যে মান্থলি চার্জের বিষয়টা আছে, সেখানে ডিফারেন্সটা কেমন। বিষয়টা খেয়াল রাখবেন, 1 ইয়ার বলি, মান্থ টু মান্থ বলি, আর 2 ইয়ার বলি, বেসিকলি আমি কি করতেছি, আমরা করতেছি মান্থ টু মান্থ। যারা সাবস্ক্রিপশন, ওই সকল কাস্টমারদের মান্থলি চার্জ, যারা 1 ইয়ার সাবস্ক্রিপশন করেছে বা যাদের সাথে আমার কন্ট্রাক্ট 1 ইয়ারের, তাদের মান্থলি চার্জ, যাদের সাথে আমার কন্ট্রাক্ট 2 ইয়ার, তাদের সাথে তাদের মান্থলি চার্জ। ঠিক আছে, ওইটার মিন খেয়াল রাখবেন। 1 ইয়ার 2 ইয়ার মান্থ টু মান্থ এটার মিন না, কিন্তু আবার মূলত মিন হচ্ছে মান্থলি চার্জের ক্যাটাগরিটা হচ্ছে আপনার মান্থ টু মান্থ, 1 ইয়ার 2 ইয়ার, কিন্তু কাউন্টিংটা হচ্ছে মান্থলি চার্জ। ঠিক আছে, তাহলে সহজ কথা কি, উপরে হচ্ছে আপনার এক্সটার্নাল ডিফারেন্স, নিচে হচ্ছে আপনার ইন্টারনাল ডিফারেন্স। এক্সটার্নাল ডিফারেন্সকে যখন আমি ইন্টারনাল ডিফারেন্স দিয়ে ডিভাইড করি, তখন আমি এফ এর ভ্যালুটা পাই। ঠিক আছে, এফ এর ভ্যালুটা পাই। তাহলে এফ এর ভ্যালুটা পাচ্ছি আমরা এখন। জাস্ট এফ এর যে ইয়াটা আছে, ফর্মুলাটা আছে, আমি জাস্ট ফর্মুলাটা একটু আপনাদের এখানে লিখি, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন যে এফ টেস্টের বিষয়টা আসলে আমরা কি করি। এইখানে জাস্ট দেখেন, এই যে এফ টেস্ট যখন আমরা লিখি, উপরে কি লিখবো? উপরে লিখবো আমরা বিটুইন গ্রুপ ভেরিয়েন্স, যেটাকে আমরা বিটুইন গ্রুপ ভেরিয়েন্স বলবো। ঠিক আছে, বিটুইন 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 গ্রুপ ভেরিয়েন্স, অর্থাৎ উপরে হচ্ছে আমাদের বিটুইন গ্রুপ ভেরিয়েন্স। ঠিক আছে, আর নিচে হচ্ছে আমাদের কি, নিচে হবে কি ধরনের উইদিন। উইদিন মানে নিজেদের মধ্যে, বিটুইন গ্রুপ ভেরিয়েন্স মানে আমার যে গ্রুপগুলো আছে তাদের মধ্যে ভেরিয়েন্স। আর এটা হচ্ছে উইদিন। সহজ কথা এটা। এই উইদিন কথাটা বুঝতে হবে, আমি বলতেছি। উইদিন হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে, আর বিটুইন হচ্ছে নিজের সাথে সার্বিক যে ওভারঅল সেটার মধ্যে। বিটুইন গ্রুপ ভেরিয়েন্স বলতে আপনি দুইভাবে বুঝতে পারেন। যে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স বলতে আমি বোঝাই যে আমার কন্ট্রাক্ট টাইপ মান্থ টু মান্থের সাথে অন্যান্য যে কন্ট্রাক্ট টাইপ আছে তাদের ওভারঅল ডিফারেন্সটা, সেটা হচ্ছে বিটুইন গ্রুপ। আর উইদিন উইদিন গ্রুপ ভেরিয়েন্স বলতে বুঝবো আমি নিজেদের মধ্যে। ঠিক আছে, এই ডিফারেন্সটাকে উইদিন ভ্যারিয়েন্স দিয়ে আমি ডিভাইড করব বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্সকে। যদি এখন আপনারা আমাকে বলেন, আমি যদি এখানে 2 পাই, 2 মানে কি? 2 মানে এফ, এফ এর ভ্যালু 2, এই কথার মানে হচ্ছে যে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স উইদিন গ্রুপ ভেরিয়েন্সের চেয়ে হাই, এবং সেটা ডাবল। আমি যদি এখানে 10 পাই, তাহলে বোঝাবে যে উইদিন গ্রুপ ভেরিয়েন্সের 10 গুণ হচ্ছে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স। তাহলে বিটুইন গ্রুপের যদি ভ্যারিয়েন্স থাকে, আমার গ্রুপ তো এখানে অনেকগুলো আছে, কন্ট্রাক্ট টাইপে 3টা গ্রুপ করেছি আমরা। তার মানে কি, বিটুইন গ্রুপ ভেরিয়েন্স যত বেশি পাচ্ছি, মানে হাই যত আমি এফ এর ভ্যালু পাচ্ছি, তার মানে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। এইখানে আমরা এফ স্ট্যাটিস্টিকের ভ্যালু পাইছি 19। তার মানে কি, মানে হচ্ছে আমার বিটুইন গ্রুপ ভেরিয়েন্স উইদিন গ্রুপের চেয়ে প্রায় 19 গুণ, বা 19-এর চেয়ে প্রায় 20 গুণ। তার মানে তাদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, এবং এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, অর্থাৎ টাইপের একটা ভাইটাল সিগনিফিকেন্ট রিলেশনশিপ রয়েছে এই মান্থলি চার্জের সাথে। একটা কাস্টমারের মান্থলি চার্জ কেমন হবে, সেটার সাথে কন্ট্রাক্ট খুবই ভাইটাল একটা ফিচার। এটার মানে হচ্ছে এটা, যদি এফ স্ট্যাটিস্টিকের ভ্যালুটা ফর এক্সাম্পল 100 হইতো, কথার কথা, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে
আমার বিটুইন গ্রুপ ভেরিয়েন্স উইদিন গ্রুপ ভেরিয়েন্সের চেয়ে 100 গুণ বেশি। 100 গুণ বেশি যদি বিটুইন মানে কি বিটুইন গ্রুপ ভেরিয়েন্স মানে হচ্ছে আমার মান্থ টু মান্থ, ইয়ার টু ইয়ার, এদের ক্যাটাগরিতে যে আমি মান্থলি চার্জ গুলো সাজাইছি ওদের মধ্যে ভ্যারিয়েন্সটা হচ্ছে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স। আর ভ্যারিয়েন্স মানে কি এই বিষয়ে আপনাদের সাথে বিস্তর আলোচনা আমার হয়েছে যখন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বলেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্সটা সম্পূর্ণ একই কনসেপ্ট থেকেই এসেছে। জাস্ট ভ্যারিয়েন্সকে যখন আমি স্কোয়ার রুট করি তখন সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যায়। আপনারা জানেন সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যায় ভ্যারিয়েন্সকে যখন আমি স্কোয়ার রুট করি। সো আমি এখানে কি বলছি, বিটুইন গ্রুপ ভেরিয়েন্স ডিভাইডেড বাই উইদিন গ্রুপ ভেরিয়েন্স। আপনি ভ্যালু যত বেশি পাবেন এফ স্ট্যাটিস্টিকের ভ্যালু, তার মানে আপনার বিটুইন গ্রুপ ভেরিয়েন্সটা তত হাই, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি। এই হচ্ছে আমার এফ স্ট্যাটিস্টিকের কথা, এই হচ্ছে আমাদের ওয়ান ওয়ে অ্যানোভার কথা। এখন আসি এটাকে আমরা কেন ওয়ান ওয়ে অ্যানোভা বলতেছি, কেন ওয়ান ওয়ে টেস্ট বলতেছি। এই জিনিসটা আবার একটু বোঝান, আমি আসলে বুঝতে পারিনি। কারণ হচ্ছে যে এখানে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্সের যে ব্যাপারটা আছে এইটা আসলে আপনি এখানে কন্ট্যাক্ট মান্থ টু মান্থ এইটা দিয়ে আমাদেরকে যদি একটু বুঝান, মানে আমাকে, তাহলে আসলে ইজি হবে আমাদের। জি, আচ্ছা কন্ট্রাক্ট দেখেন, কন্ট্রাক্টের মধ্যে আমার কয়টা ক্যাটাগরি আছে বলেন, আপনি বলেন। কন্ট্রাক্টের ভিতরে ক্যাটাগরি আছে হচ্ছে তোমার তিনটা। জি ঠিক বলছেন, মান্থ টু তিনটা। মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার। হ্যাঁ। হ্যাঁ মান্থ, আর হচ্ছে 1 ইয়ার 2 ইয়ার। মান্থ টু মান্থ, 1 ইয়ার 2 ইয়ার। এখন আমাকে বলেন যেই কাস্টমারটা মান্থ টু মান্থ সাবস্ক্রিপশন করতেছে, পেমেন্ট করতেছে, আর যে কাস্টমারটা 1 ইয়ারের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছে বা কেউ 2 ইয়ারের জন্য, তাদের মধ্যে কি সবার মান্থলি চার্জ তো একরকম হবে না কখনো। আপনি যখন 1 ইয়ার নেবেন তখন কিন্তু কোম্পানি একটা ডিসকাউন্ট অফার করে, তাই না? এবং 1 ইয়ারের জন্য কিন্তু চার্জও বেশি। যিনি মান্থ টু মান্থ নিচ্ছেন তিনি হয়তো একটা সময় চার্ন ঘটতে পারে তার, ওই কাস্টমারটার হয়তো কোম্পানি ছেড়ে চলেও যেতে পারে। তো মান্থলি চার্জটা তাহলে কি আপনার এই যে কন্ট্রাক্ট টাইপের সাথে ভেরি করতেছে কিনা সেটা আমাকে বলেন। সরি, আপনার সেটা করতে পারে। কোশ্চেনটা আমার, হ্যাঁ, আবার একটু বলতেন যদি, কোশ্চেন করছিলেন যেটা সেটা আচ্ছা, যদি আবার একটু মানে বলতেন। মানে কন্ট্রাক্ট টাইপের ভ্যারিয়েশনের কারণে আমার মান্থলি চার্জের ভ্যারি করতেছে কি করতেছে না সেই জিনিসটা আমি দেখতেছি। আমি এখানে বলতে চাচ্ছি যে মান্থ টু মান্থ যারা পে করে তাদের এক ধরনের মান্থলি চার্জ হতে পারে, আমি জানি না, মনে করেন না, জাস্ট বলি হতে পারে যে যারা মান্থলি মান্থ পে করে, যারা 1 ইয়ার পে করে, 2 ইয়ারে পে করে, ধরে নিলাম হতে পারে তাদের মান্থলি চার্জ সমান বা অসমান, সেটা আলাদা কথা। বাট তিনটা তো তিন রকম ক্যাটাগরি নাকি, তিনটা হ্যাঁ, ক্যাটাগরি হ্যাঁ, তো আমরা হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, ওকে, তিনটা ক্যাটাগরি আলাদা, হ্যাঁ। তিনটা ক্যাটাগরি আলাদা। এই তিনটা ক্যাটাগরি গুলাকে আমরা এক একটাকে এক এক গ্রুপ বলতেছি। যারা মান্থ টু মান্থ পে করে মান্থলি চার্জেস তাদের কেমন, আমি জানি না তাদের কেমন, ধরে নিলাম তিনোটা গ্রুপের ক্ষেত্রেই সমান হতে পারে। আমরা যে ধরে নেই এটাই কিন্তু নাল হাইপোথিসিস। আমার এই এফ টেস্টের নাল হাইপোথিসিস কিন্তু এইটাই, আমি ধরে নিয়েছি তাদের মধ্যে আসলে কোনো ধরনের সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। যেমনটা মান্থ টু মান্থ, 1 ইয়ার 2 ইয়ার, তাদের মান্থলি চার্জেস হতে পারে সমান, হতে পারে অসমান, সেটা আমরা দেখবো। বাট তিন রকমের কন্ট্রাক্ট টাইপ তো আছে, এটা আমরা শিওর। তাহলে তিন রকম কন্ট্রাক্ট টাইপের জন্য তিন রকমের মান্থলি চার্জের একটা গ্রুপ পাবেন কিনা সেটা বলেন আমাকে, এটা তিন বলেন যে রকমের কন্ট্রাক্ট টাইপ, তিন রকমের মান্থলি চার্জ, না, তিন রকমের চার্জ পাবো। চার্জ তিন রকমের পাবো, এটা নিয়ে কোনো ডাউট হ্যাঁ, আছে? হ্যাঁ। না, না, এইটাই আমি বলতেছি, মানে তিন রকমের কন্ট্রাক্ট টাইপের এগেনস্টে তিন রকমের চার্জ হবে। হ্যাঁ। রাইট, রাইট। অর্থাৎ তিন রকমের চার্জ হবে, অর্থাৎ এক একজনের মানে এক এক গ্রুপের মধ্যে মান্থলি চার্জ। আপনার তো 7,032 জন কাস্টমার, তাহলে সবাই তো একরকম নেয় নাই, এর মধ্যে কয়েক হাজার মনে করেন নিয়েছে মান্থ টু মান্থ, কেউ নিয়েছে 1 ইয়ার, কেউ নিয়েছে। প্রত্যেকটা কি করবেন, সবগুলো আপনি অ্যাড করে ডিভাইড করে অ্যাভারেজ বের করবেন, তাই না? করলেন মনে করেন, তারপর মনে করেন তাদের মধ্যে থেকে ভ্যারিয়েন্স বের করলেন, ঠিক আছে? এই পুরো কাজগুলো সবগুলো কাজই কিন্তু পাইথন তার সিস্টেমে করেছে, হ্যাঁ। করার পরে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স যেটা আমরা উপরে এই যে এফ টেস্টের উপরে হচ্ছে বিটুইন গ্রুপ ভেরিয়েন্সটাকে বসানো হয়, ঠিক আছে? আর নিচে হচ্ছে উইদিন ঠিক গ্রুপ আছে, ভেরিয়েন্স। আমি আসলে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স এর যেই মানে যাকে বোঝানো হচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে এই বিটুইন গ্রুপ ভেরিয়েন্স এর ভেতরে আসতেছে হচ্ছে তিনটা কন্ট্রাক্টের, তিন ধরনের কন্ট্রাক্টের তিন ধরনের চার্জ, এবং তাদের মিন এবং তাদের ভেরিয়েন্স।
হ্যাঁ, জি, অর্থাৎ আচ্ছা, বিটুইন গ্রুপ তার মানে ভেরিয়েন্সের যে হচ্ছে যে তার মানে হচ্ছে যে মান্থ টু মান্থের কন্ট্রাক্টের তিনটা মান্থ টু মান্থের একটা মান্থলি চার্জের ভেরিয়েন্স বেরোবে, তারপরে 1 ইয়ারের মান্থলি চার্জের ভেরিয়েন্স বেরোবে, 2 ইয়ারের মান্থলি চার্জের ভেরিয়েন্স বেরোবে। আবার এই তিনটারই কি মানে একটা ভেরিয়েন্স বের করবে? এই তিনোটার জন্যই যে ভ্যারিয়েন্স গুলো, সেই ভ্যারিয়েন্স কখনো নিজের নিজে হয় না। নিজের যেটা হয় সেটা হচ্ছে উইদিন। যখন বিটুইন কথা বলবেন তখন হচ্ছে কম্প্যারিজন, অর্থাৎ মান্থলি চার্জ, এরপরে সরি মান্থলি চার্জ 1 ইয়ারের জন্য, টু তার ইয়ারের মানে জন্য, হচ্ছে মান্থ তিনটা। মান্থ টু মান্থ ভার্সেস 1 ইয়ার ভার্সেস 2 ইয়ার, এটা কি আমার এই বিটুইন রাইট, গ্রুপ ভেরিয়েন্স এর রেজাল্ট? এইটা হচ্ছে তিন রকমের। তাদের যে তিন রকমের মনে করেন ইয়া পাবেন আপনি, অ্যাভারেজ পাবেন মনে করেন, তাদের অ্যাভারেজের মধ্যে কিরকম ভ্যারিয়েন্স আছে, ভ্যারিয়েবিলিটি কেমন, ঠিক আছে? তিনটা গ্রুপের মধ্যে ভ্যারিয়েবিলিটি আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? তিনটা গ্রুপের গ্রুপ মিন থাকবে তিনটা, তাই না? গ্রুপ মিন থাকবে, হ্যাঁ, অর্থাৎ তিনটা একটা, গ্রুপে তিনটা গ্রুপ নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বিটুইন, যদি বলি গ্রুপ, বিটুইন গ্রুপ বলতে বোঝাচ্ছে তিনটা গ্রুপের, ঠিক আছে? তাহলে এই গ্রুপগুলোর ভ্যারিয়েন্স কেমন? মনে করেন আপনি গ্রুপগুলোর ভ্যারিয়েন্স পাইলেন, মনে করেন লাইক, মনে করেন 10, ঠিক আছে? আর নিচে হচ্ছে আমার উইদিন, উইদিন যদি গ্রুপ, উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স, অর্থাৎ আমার যদি এখানে গ্রুপ হিসেবে নিচে আমি কাকে নিব, ঠিক আছে? উইদিন উইদিন গ্রুপ, আমি যে গ্রুপগুলোকে নিব তাদের মধ্যে যে ভেরিয়েন্স, অর্থাৎ আমার গ্রুপের নিজেদের মধ্যে, আপনি যদি মনে করেন কন্ট্রাক্ট টাইপ 1 ইয়ার কে নিয়ে আসেন, 1 ইয়ারের যে ডেটাগুলো আছে, অর্থাৎ 1 ইয়ারের এগেনস্টে যে মান্থলি চার্জ গুলো আছে যে সকল কাস্টমারের, সেই সকল কাস্টমার গুলার যদি আপনি একটা অ্যাভারেজ করেন, তাদের একটা অ্যাভারেজ মান্থলি চার্জ পাবেন। মনে করেন 1 ইয়ারের জন্য যাদের আছে তাদের অ্যাভারেজ মান্থলি চার্জ হচ্ছে এক্স বার। তাহলে এই এক্স বার যেটা অ্যাভারেজ মান্থলি চার্জ 1 ইয়ার সাবস্ক্রিপশনের জন্য, 1 ইয়ার কন্ট্রাক্ট টাইপের জন্য, তাদের প্রত্যেকেরই কি এক্স বারের সমান এই অ্যাভারেজ মনে করেন হইতে পারে? যে কোনো কিছু মান্থলি চার্জ, মনে করেন ফর এক্সাম্পল মান্থলি চার্জ হচ্ছে $40, মান্থলি চার্জ, মান্থলি চার্জ ধরলাম মনে করেন $40, তাহলে প্রত্যেকটা কাস্টমারের তার $40 মান্থলি চার্জ না, এই 1 ইয়ারের ক্যাটাগরির গ্রুপের মধ্যে মান্থলি চার্জ কারো আছে 45, কারো আছে 55, কারো আছে 35, কারো আছে 29, কিন্তু অ্যাভারেজ হচ্ছে 40। এই যে ভিন্ন ভিন্ন কাস্টমারের ভিন্ন ভিন্ন 1 ইয়ার সাবস্ক্রিপশনের মধ্যে বিভিন্ন ভিন্ন চার্জ আছে, এই চার্জ গুলোর সাথে অ্যাভারেজের যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় উইদিন ভেরিয়েন্স, সরি উইদিন গ্রুপ ভেরিয়েন্স, ঠিক আছে? এই যে মেইন ভ্যালুটা, তার যে নিজের বিভিন্ন ভ্যালু থেকে কতটুকু কিভাবে কিভাবে ভ্যারিয়েবিলিটি শো করতেছে, সেই ভ্যারিয়েবিলিটিটা হচ্ছে আপনার উইদিন। আমার আচ্ছা, তার কথাটা কি মানে বোঝা হচ্ছে যে গেছে? নিচে আমাদের যেটা বসবে সেটা বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির একটা আলাদা রেজাল্ট বসবে, লাইক 1 ইয়ারের মান্থলি চার্জের ভ্যারিয়েন্স। আর উপরে বসবে হচ্ছে তিনটা ক্যাটাগরির মান্থলি চার্জের কম্পারিজন, মানে ভ্যারিয়েন্স আর কি, এরকম ব্যাপার। হ্যাঁ, উপরে আপনি যেটা বলছেন, হ্যাঁ, বিটুইন, বিটুইন গ্রুপ বলতে সবগুলা গ্রুপের কথা বোঝাচ্ছে। আর উইদিন যেটা, উইদিন যেটা show করতেছে আপনার এখানে, যে এখানে আপনার যে কাস্টমার গুলো ইনসাইড দ্য সেম গ্রুপ, তাদের সেম গ্রুপ বাট তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, অর্থাৎ উইদিন মান্থ টু মান্থ যে কাস্টমার গুলো আছে, আহ, কেউ হচ্ছে গিয়ে বেশি পে করতে পারে, কেউ হচ্ছে যে কম পে করতে পারে, বাট সেটার মধ্যে একটা স্প্রেড বা ভ্যারিয়েবিলিটি রয়েছে, সেই জিনিসটা আমরা নিচে দেখাচ্ছি উইদিন ভেরিয়েন্স বলে। বিষয়টা কি ক্লিয়ার কিনা? আমরা এই, মানে এই কনসেপ্টটা, মূল কথা একটু ধরি, যে আমরা নিচে হচ্ছে উইদিন ভ্যারিয়েন্সটা দেই, আর উপরে হচ্ছে আমরা বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্সটা দেই, ঠিক আছে? আমরা আসলে আমি যেটা চেয়েছিলাম যে আমরা এফ টেস্ট এবং কাইস্কার টেস্টটাকে একটু ডেপথলি দেখাই, সেই হিসেবে আসলে আমি প্রতিটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি, তো যাতে করে, আমি মনে হয় বিষয়টা একটু বুঝছি। জি, অর্থাৎ নিচে ওই দিন, যেটা ওই দিন তো বলতেই বোঝায় যে একটা গ্রুপের ভিতরকার অবস্থা, অর্থাৎ 100 মানে 1 ইয়ারের যারা কন্ট্রাক্ট করবে তাদের মধ্যকার ডিফারেন্সটা এখানে ধরবে। আর উপরে জি, জি, উপরেরটা হচ্ছে গিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যকার যে ডিফারেন্স ওইটা থাকবে। জি, 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 ঠিক বলছেন। উপরেরটা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপের যে মধ্যে যে ইয়াগুলা থাকে,
ঠিক আছে? তাহলে সেইখানে আপনি দেখেন এই যে আমাদের যে এফ টেস্টের যে ভ্যালুটা আপনি পাচ্ছেন বিটুইন গ্রুপ ভেরিয়েন্স আর উইদিন গ্রুপ ভেরিয়েন্স, আমরা যে ডিভাইড করতেছি, ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি এই উইদিন গ্রুপ ভেরিয়েন্স কে যদি বলি আর একটা ল্যাঙ্গুয়েজ যদি বলি যে হাউ নয়েজি ইচ গ্রুপ ইজ ইন্টারনালি। ইন্টারনালি নয়েজ বেশি থাকা মানে কি? নয়েজ বেশি থাকা মানে হচ্ছে একটা মনে করেন ডেটা সেট গুলো এরকম কোন এক, মনে করেন একটা ডেটা পয়েন্ট 2 আর একটা ডেটা পয়েন্ট হচ্ছে 50, একটা ডেটা পয়েন্ট 10 আর একটা ডেটা পয়েন্ট হচ্ছে 200। এটা হচ্ছে নয়েজ বেশি বলি, বা যেটাতে র্যান্ডমনেস বেশি, বা যেটাতে আপনি বলতে পারেন একটু, হ্যাঁ এটাকে নয়েজ বলবো আমরা, অর্থাৎ এটার ক্ষেত্রে ভ্যারিয়েন্স। ঠিক আছে? আমি একটু সহজ করি ভ্যারিয়েন্স শব্দটাকে আপনাদেরকে বোঝানোর জন্য, জাস্ট একটা এক্সাম্পল দেই। জাস্ট 10 সেকেন্ড আপনারা শুনবেন। একটা ব্যাটসম্যান রান নিল 2 রান, 50 রান, 3 রান, 100 রান। 4টা ম্যাচে তার অ্যাভারেজ মনে করেন 50, বাট সে কিন্তু 2টা ম্যাচে 2 রান 1 রান করে নিচ্ছে। আরেকটা ব্যাটসম্যান মনে করেন তার অ্যাভারেজ হচ্ছে মনে করেন 50, সে একটা ম্যাচে নিচ্ছে 38, একটা ম্যাচে নিচ্ছে মনে করেন 69, একটা ম্যাচে 58, একটা ম্যাচে 43। তার অ্যাভারেজ মনে করেন অ্যাভারেজ অলমোস্ট 50। তাইলে সেকেন্ড যে ব্যাটসম্যান তার কিন্তু ভ্যারিয়েন্স অনেক কম। তার মেইন ভ্যালু একটা সিগনিফিক্যান্ট ইনফরমেশন দিচ্ছে যে হ্যাঁ এই ব্যাটসম্যানটা এই ধরনের রান নেয়, কিন্তু প্রথম ব্যাটসম্যানের ক্ষেত্রে কিন্তু সে 2টা ম্যাচে 2 নিছে, 1 নিছে। তার মেইন যদিও সেকেন্ড ব্যাটসম্যানের মতো সমান, কিন্তু ভ্যারিয়েন্স অনেক হাই। ঠিক আছে? এটাকে বলা হয় ভ্যারিয়েন্স বা ডিসপারশন। হ্যাঁ, ডিসপারশন মেজার করার একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে ভ্যারিয়েন্স। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে সেলস এর ডিসপারশন বের করার সময় আমরা এটা বের করছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আহ, অনেকজন সেলস পিপলের পারফরমেন্স এর ক্ষেত্রে দেখা যায় যে এভারেজ বা টোটাল সেল অ্যাকচুয়ালি এক, কিন্তু তার এই ডিসপারশনটা অনেক ধরনের বেশি যদি হয় তাহলে পারফরমেন্সটা আসলে মেজার করা হয় এটার উপর। জি জি জি। তাহলে উইদিন গ্রুপ ভেরিয়েন্স বলতে বুঝবো যে হাউ মাচ কাস্টমার্স অ্যাকচুয়ালি ইনসাইড দ্য সেম গ্রুপ বাট ডিফার ফ্রম ইচ আদার। মানে গ্রুপের মধ্যে আছে বাট তাদের মধ্যে যে আবার যে ইচ আদার, তাদের মধ্যে যে একটা ডিফারেন্স আছে, সেটাকে আমরা বোঝাচ্ছি উইদিন গ্রুপ ভেরিয়েন্স বলতে। ঠিক আছে? আমার ধারণা আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। ঠিক জি আছে? বুঝছি। তো এই হচ্ছে আমাদের এফ টেস্ট। এফ টেস্ট নিয়ে আমাদের আর আহ, এখানে তেমন কোনো কথা নাই, আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে নিবেন। লাস্ট আমরা হচ্ছে গিয়ে আমাদের বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের আজকে আমাদের লাস্ট 2টা টেস্ট এখানে দেখানো হয়ে গেছে। আমরা লাস্ট এই পার্টে আরেকটা কাজ করব, একটু আমার সাথে আপনারা করবেন। আপনারা নতুন আরেকটা সেল নেন, আমি একটু এটাকে ইরেজ করি। ঠিক আছে? আমরা মোটামুটি এফ টেস্ট কাই স্কয়ার টেস্ট দেখলাম। আমি আপনাদের কাছ থেকে যদি আরো কোশ্চেন আপনারা পরবর্তীতে আস্ক করতে চান করবেন, বাট এখন যদি করেন বিষয়টা আরো ভালো হবে, সাথে সাথে বিষয়টা ক্লিয়ার হয়ে নিলেন। আমি একটু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই যে গাণিতিক হিসেবগুলো করছি, যখন আমরা কোনো ডাটা সেট এভাবে পর্যালোচনা করবো, সেখানে কি হাতে কলমে অঙ্কগুলো করতে হবে নাকি এটা জাস্ট বোঝার জন্য? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এটা শুধু আপনাদের কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার করার জন্য করা হয়েছে, আর কিছু না। বুঝতে হ্যাঁ পারছি। ভাইয়া, এখানে দেখেন এই যে এফ স্ট্যাট যেই রেজাল্টটা দিছে, এই এফ স্ট্যাট এর রেজাল্টের ভিতরে কিন্তু এখানে দেখেন 3টা ক্যাটাগরিক্যাল ডাটা আছে, মান্থ টু মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার। তার মানে এই যখন বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স বের করবে ওখানে কিন্তু 3 থেকে 9টা ডাটার উপরে সে কিন্তু ভ্যারিয়েন্স বের করছে, আমাদের কিন্তু কিছু করা লাগে না। ও ওর মতো করে রেজাল্ট দিয়ে দিছে যে আসলে 19.99। সে নিজের মতো করে সব করবে, সে এক ক্লিকই করবে। আমি শুধু আপনাদেরকে কোডের ভিতরের এবং পাইথন ভিতরে কিভাবে কাজগুলা করছে, যেহেতু আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলোর উপরে ইম্পর্টেন্স দিচ্ছি, এবং আপনারা আমাদের পুরো কোর্সের আপনারা জানেন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ফুল সবকিছু বুঝে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন এবং পুরো কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, এই উদ্দেশ্যে আসলে বিষয়টা শেয়ার করা। না হলে কাইসকে টেস্ট নিয়ে আমাদের আসলে এবং অ্যাপ টেস্ট নিয়ে আমরা হয়তো এই মানে এইভাবে ডিসকাশন না করতে পারতাম, বাট করার উদ্দেশ্য ছিল এই যে আমরা প্রত্যেকটা পোর্শন যেন বুঝে যাই প্রত্যেকের জন্য। কারণ কি জানেন, আপনি এই সময়টাতে এসে এখনকার যে এআই এর যুগ, আপনি কিন্তু এই কোড লিখতে গিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না, দেখবেন আপনি সব কোডই পাবেন। আপনি ইভেন কোল্যাবে যখন লিখেন আপনি সাজেস্ট করতেছে, আপনি না জানলে আপনি এআই এর হেল্প নিচ্ছেন, নিয়ে কিন্তু আপনি চাইলে কোন ধরনের কোডটাকে আপনি কিভাবে লিখতে হবে এই সাজেশনটা কিন্তু সে আপনাকে জানিয়ে দিবে।
বাট আপনি যা করতেছেন সেটা আপনি বোধগম্য হচ্ছে কিনা, আপনি বুঝতেছেন কিনা, আপনি বিষয়গুলোকে নিয়ে কাজ করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে মেজর জিনিস। সেজন্য আমি বেশি ফোকাস করতেছি যে আমরা কি কাজ করতেছি, আমাদের অ্যালগোরিদমটা কি, আমাদের সিস্টেমটা কি, আমাদের কোন কোন কাজগুলো হচ্ছে, কিভাবে কোডিংটা হচ্ছে, কিভাবে আউটপুট হচ্ছে, সবগুলোর উপরে আমরা একটা জোরারোপ করতেছি, যাতে করে আমাদের ফুল একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমরা এখান থেকে কমপ্লিট করতে পারি। আর কোড লিখতেও যেন আমাদের কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে একসাথে যেন আমরা টাইপটা করি, একসাথে লিখি এবং বারবার লিখি, যাতে করে আমাদের বিষয়গুলো রপ্ত হয়ে যায় এবং আমরা স্মুথলি জিনিসগুলো করতে পারি। এই হচ্ছে কথা। এখন আমি আরেকটা কাজ করব, ছোট কাজ, এটা আপনারা এর আগেও করেছেন। আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যেহেতু করতেছি, এই পার্টও এটা আছে। যারা আগে এটা মানে কোনো কনফিউশন থাকলে এখন ক্লিয়ার হওয়ার সুযোগ পাবেন। খুব স্বল্প সময়ে আমরা একটা পার্ট শুধু করব। এটা হচ্ছে আমাদের বক্স প্লট। আপনারা বক্স প্লটটা অলরেডি করেছেন, আমি শুধু একটা প্লট দেখাবো। দেন আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা আজকে এখানে শেষ করব এবং এর মধ্য দিয়ে ফুল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা কমপ্লিট করব। আমরা একটু সবাই একটু স্যার আমি একসাথে একটা বসে। প্রশ্ন করে রাখি, আপনি একটু সুযোগ মতো দিন, এখন দেয়া লাগবে না। প্রশ্নটা জি। হচ্ছে ওই যে আমি তো ক্লাসগুলো পরে আবার করি এবং নোট করি, নোট করতে গিয়ে অনেক কিছু ক্লিয়ার হয়, তো দুইটা প্রশ্ন মাথায় আসছে। সেটা হলো ওই যে শুরুর দিকে আমরা হেড টেইল এগুলোর মাধ্যমে যে প্রথম পাঁচটা লাস্টের পাঁচটা তথ্য আমরা নেই, আসলে ওইটার উদ্দেশ্যটা কি, নেয়ার উদ্দেশ্যটা কি? এটা যখন সুযোগ পাবেন একটু অ্যান্সারটা দিলেই হবে। আচ্ছা, আমি বলে ফেলি, এটা খুব সহজ বিষয়। এটা নেয়ার উদ্দেশ্য এই, আমরা পুরো ডেটার উপরে একটা জাস্টিফিকেশন বা একটা ওভারভিউ দেই, যেহেতু আমরা কাজ করব, আমার ডেটা এভরিথিং ওকে কিনা, এটা অ্যানালাইসিসের জন্য উপযোগী কিনা, এটা আমরা একটু চেকিং দিয়ে একটা ওভারভিউ দিয়ে আসি। ঠিক আছে, থ্যাংক মানে ইউ। ভুল ত্রুটি থাকলে ওখান থেকেই ধরা পড়বে এরকম বিষয় রাইট, না? রাইট, রাইট, রাইট। আমার ডেটা লোডিংটা ঠিক আছে কিনা, আমার ডেটা সেট ঠিক আছে কিনা, আমার ফাইন্ডিংস গুলো, ইনফরমেশন গুলো, ডেটা ইনফরমেশন গুলো, স্ট্যাটিস্টিক্যাল বেসিক সামারি গুলো সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, দেন আমি হচ্ছে আমার অ্যানালাইসিসে ঢুকতেছি। এটা যে কোনো অ্যানালাইসিস করার আগে কিন্তু প্রতিটা নোটবুকে কিন্তু আমরা এভাবে শুরু করেছি, আপনারা দেখেছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা যে বক্স প্লটটা করবো, আপনারা জানেন এটা সিবন্ড থেকে আমরা নেই। এসএনএস ডট বক্স প্লট লিখে আপনারা সবাই লিখে আমরা হচ্ছে গিয়ে এখানে মান্থলি চার্জ আর চার্ন করব। ঠিক আছে, তো এখানে যেটা শো করতেছে সেটা না, আমরা এখানে লিখি এক্স ইকুয়াল টু, লিখি একটা ইনভার্টেড কমা দেই, লিখি চার্ন। ঠিক আছে, CHURN, চার্ন। ঠিক আছে, এরপর আমরা ইনভার্টেড কমা তো ক্লোজ, আমরা একটি কার্সরটাকে এদিকে আনি, একটা কমা দেই, কমা দিয়ে স্পেস দিয়ে ওয়াই লিখি, মান্থলি চার্জের সাথে করব। জি, তো এটা আমরা অ্যাক্ট করতে পারি এখন। সরি, আচ্ছা ওয়াই না, ওয়াইটা এটা হয়নি। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু দিই, আচ্ছা মান্থলি চার্জের সাথে। এই যে এখন আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দেখেন, আপনারাও চাইলে এটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন। যেহেতু বক্স প্লট ইতিপূর্বে দেখিয়েছি, যেহেতু এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা করে শেষ করতেছি, এর মধ্যে বক্স প্লটটাও আমরা একটু টাচ দিয়ে শেষ করব। এতটুকু লিখার পরে, আচ্ছা এটাকে আমরা একটু ইনভার্টেড কমাটা ক্লোজ করি। দেখেন, মান্থলি চার্জেস ভার্সেস চার্ন, এখানে কমাটা ক্লোজ করেন, ক্লোজ করে প্যারেনথেসিসটাও ক্লোজ করেন। দেন নিচে প্লট ডট শো লেখেন, পিএলটি ডট শো। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, পিএলটি ডট শো লিখে প্যারেনথেসিস দিই, দেন আমরা একটু রান দিই, দেখেন কি আসে। এতটুকু দেখেন, সবাই দেখতে পাচ্ছেন কিনা দেখেন, মান্থলি চার্জেস ভার্সেস চার্ন, এর সাথে আমাদের যে বক্স প্লটটা তৈরি হয়েছে সেটা দেখেন। আপনারা বক্স প্লট সম্পর্কিত পূর্বে জানেন, আমি একটা ছোট্ট করে জাস্ট একটা সামারি দিব, আপনারা অলরেডি শিখেছেন। এই দেখেন, একটা বক্স প্লট কি করে, একটা বক্স প্লট আপনাকে একটা সামারি দেয়। আর বক্স প্লটটা হচ্ছে একটা গ্রাফিক্যাল সামারি অফ নিউমেরিক্যাল ডাটা। ঠিক আছে, যেটা আপনাকে 5টা নাম্বার সামারিতে দিচ্ছে এবং সে আপনাকে স্প্রেডনেস দেখাচ্ছে, আপনাকে স্কিউনেস সম্পর্কে আইডিয়া দিচ্ছে, আপনাকে আউটলায়ার সম্পর্কে আইডিয়া দিচ্ছে। 5 নাম্বার সামারি বলতে কি বোঝায় আমি বলেছিলাম আপনাদেরকে। এখানে 5টা নাম্বার হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে মিনিমাম, এই যে মিনিমাম হচ্ছে আমাদের নিচের দিকে, একটা হচ্ছে মিনিমাম, একটা হচ্ছে কিউ ওয়ান। কিউ ওয়ান হচ্ছে যে এই যে এটা, একটা হচ্ছে কিউ ওয়ান। এরপর হচ্ছে কি আমাদের মিডিয়ান, মিডিয়ান হচ্ছে যে মাঝের যে দাগটা। হ্যাঁ, এরপর কিউ থ্রি, যে কিউ থ্রি হচ্ছে এই যে এই দাগটা, এই দাগটা আমাদের কিউ থ্রি। ঠিক আছে, যেটাকে 75% বলা হয়ে থাকে। আর এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। ঠিক আছে, এবং এটাকে কিন্তু আমরা বলেছিলাম যে বক্স এন্ড উইস্কার প্লট বলাটা আরো বেশি লজিক্যাল, কারণ বক্স বলতে বোঝায় মাঝের এই বড় এই, এইটাকে বোঝায় বক্স। আর এই যে লাইন গুলাকে, এগুলাকে বলা হয় উইস্কার, এটাকে বলা হয় আপার উইস্কার, এটাকে বলা হয় লোয়ার উইস্কার। ঠিক আছে, সো এইগুলা থেকে আপনি কিন্তু কিভাবে একটা ডেটা সেট নিয়ে কিন্তু কমেন্ট করতে পারেন। আপনি ইজিলি বলতে পারেন যে আমার ডেটাটা সিমেট্রিক্যাল কিনা বা নর্মাল কিনা। ঠিক আছে,
এই যে এইরকম যদি ডেটার শেপ হয়ে থাকে এটাকে বলি আমরা নর্মাল। ঠিক আছে, আর ডেটার শেপ যদি এরকম হয়ে থাকে, এই যে দেখেন এরকম। আর এইগুলোর মিনিং আপনারা বুঝতেছেন কিনা সমস্যা নাই, বাট আমার কথা এখন কি বলতেছি বক্স প্লটটা নিয়ে এতটুকু বুঝতে হবে। যখন আমাদের এই মাঝের যে মিডিয়ানের দাগটা একেবারে এক্স্যাক্টলি মাঝে থাকবে, তখন বুঝবেন, বক্সটা দেখেই বুঝবেন যে এই ডেটাটা নর্মাল ডেটা। নর্মাল ডেটা মানে কি? যার মেইন মিডিয়ান মুডটা একবারে মাঝখানে হবে, অর্থাৎ আমার এই বক্স প্লটের মাঝখান দিয়ে দাগটা যাবে, সেটাই হচ্ছে আমার নর্মাল ডেটা সেট। এবং এই যে উইস্কার গুলো, আপার উইস্কার লোয়ার উইস্কার গুলো দেখতেছেন, এইগুলোর লেন্থও দুই দিকে সমান হবে, তখন এটাকে আমরা সিমেট্রিক্যাল ডেটা বলবো। হ্যাঁ, সিমেট্রিক্যাল ডেটা বা নর্মাল ডেটা সেট বলবো। আচ্ছা, এরপরে আসেন যে স্কিউনেস নিয়ে কথা বলি। আপনাদের স্কিউনেস কখন বলবো? এই যে দেখেন, এইখানে যখন আমাদের আহ দুই ধরনের স্কিউনেস এর কথা বলি। স্কিউনেস কখন হবে? যখন আমাদের এই মাঝখানের যে লাইনটা, যে মিডিয়ান লাইনটা বলি, এই মিডিয়ান লাইনটা যখন মিডিয়ান বা মাঝখানে যখন থাকবে না, তখনই তার মধ্যে স্কিউনেস এর কথাটা আসবে। ঠিক আছে, তখনই তার মধ্যে স্কিউনেস আসবে। তাহলে এই যে এখানে দেখেন স্কিউনেসটা আসলে এইদিকে বেশি ডেটা নাকি উপরে বেশি ডেটা? এই যে এই দ্বিতীয় বক্স প্লটের জন্য আপনারা একটু আমাকে বলেন তো, নিচে বেশি ডেটা নাকি উপরে বেশি ডেটা? একজন আমাকে একটু নিচে অ্যান্সার বেশি করে। একটা। রাইট, নিচে বেশি ডাটা। নিচে বেশি ডাটা যখন হবে তখন এটা এটা হচ্ছে এরকম, এই দেখেন। পজিটিভ এই স্কিউনেস। না 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 না, এই যে দেখেন নেগেটিভ স্কিউনেস। ঠিক আছে, লেফট স্কিউ নিচে যখন থাকে যে মূলত এটা হচ্ছে আমাদের এই পাশে ডাটা বেশি, নেগেটিভ স্কিউনেস। ঠিক আছে, আর উপরে যদি আমার ডাটা বেশি হয়, উপরে যদি ডাটা বেশি হয় তখন হচ্ছে আমার পজিটিভ স্কিউনেস। ঠিক আছে, উপরের দিকে যখন আমার বেশি ডাটা হবে তখন হচ্ছে এটাকে পজিটিভ স্কিউনেস বলে বা রাইট স্কিউড বলে। যেমন আমি যদি বলি আমাদের এই যে এইটা, এই যে দেখেন এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি পজিটিভ স্কিউনেস নাকি নেগেটিভ স্কিউনেস? এটা আমাকে একজন বলেন তো, এই যে এটা এই বক্সের ক্ষেত্রে এটা কোন ধরনের বলবেন? এখানে কোন জায়গায় ডাটা বেশি, নিচে বেশি ডাটা নাকি উপরে বেশি ডাটা? এইখানে কিন্তু মোটামুটি দেখেন উপরে বেশি। এটা এটা কিন্তু একটু বলাটা একটু মানে বলাটা একটু কমপ্লেক্স। কারণ দেখেন এইটার যে মিডিয়ানের দাগটা আমরা যেটা দেখতেছি, এটা বক্সের অনেক উপরে, তাহলে এই জায়গায় কি বেশি ডেটা না? কিন্তু আবার আপার হুইস্কারটা কি অনেক দূরে আছে, কিন্তু ডেটার সংখ্যা কিন্তু আহ এই বেশি, এইটাতে বেশি আছে। আচ্ছা, এইটা একটু এটা এটা দেখেন এটা এইদিকেও আছে, আবার এদিকে আবার আপার হুইস্কারটা একটু বড় বড়। হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার 25% ডেটা, আবার এই পর্যন্ত 25% ডেটা, আবার এই টোটালটা হচ্ছে গিয়ে 50% ডেটা। তাহলে সেই হিসেবে কিন্তু আমার এই পাশটা বেশি ডেটা, বেশি ডেটা। তাহলে আমাকে বলেন তো, বড় এই যে বক্স প্লটের বড়টার মধ্যে কোন দিক বেশি, নিচে না উপরে? নিচে। নিচে বেশি ডেটা, কারণ এই যে মিডিয়ান দাগটা মাঝের চেয়ে অনেক উপরে। তাহলে নিচে বেশি ডেটা হলে এটা কি লেফট স্কিউড না রাইট স্কিউড? নিচে হলো লেফট স্কিউ। লেফট স্কিউড, এটা হচ্ছে আমাদের লেফট স্কিউড বা এটা নেগেটিভ স্কিউনেস। ঠিক আছে, এই হচ্ছে স্কিউনেস এর বিষয়গুলো। তাহলে হটস্পট আপনারা জানেন, এখানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের কথা বলেছি, Q3 - Q1। আপনাদের বিষয়গুলো খেয়াল আছে কিনা? IQR ইকুয়াল টু আমরা বলেছিলাম Q3 - Q1। ঠিক আছে, Q3 - Q1। আর Q3 কোনটা Q1 কোনটা এটা কিন্তু অলরেডি আমি বলেছি যে এটা হচ্ছে Q3 এইখানে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে Q1, এটা হচ্ছে Q1। ঠিক আছে, এই এই Q1 হচ্ছে নিচের এটা, আর এটা Q3, এই দুইটার মাঝখানের যে রেঞ্জটা, অর্থাৎ এই যে বক্সটা এই রেঞ্জটাই হচ্ছে IQR, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আউটলায়ার, আউটলায়ার কিভাবে ডিটেক্ট করি? আচ্ছা, আমি যেহেতু এটার আলোচনা আপনাদের সাথে এর আগেও করেছি, আমাকে কি আপনাদের মধ্য থেকে কেউ কি বলবেন আউটলায়ারটা আমরা কিভাবে এখান থেকে ডিটেক্ট করি? আপনাদের কি খেয়াল আছে কিনা? আউটলিয়ার তো থাকবে স্কিউনেস এর উপরে, যে গোল 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 ওইটা। মানে উইস্কার, আপার উইস্কার বা লোয়ার উইস্কারের চেয়ে উপরে বা নিচে থাকবে। ঠিক হ্যাঁ, আছে, এই আউটলায়ারটা আমরা কিভাবে ডিটারমাইন করি, কে বলতে পারবেন? এটা মনে নাই অবশ্য। আউটলায়ারটা আমরা ডিটারমাইন করব কিভাবে? অর্থাৎ আমরা যখন IQR, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটাকে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করব, IQR কে আমরা 1.5 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, আমি এটা একটু ইরেজ করি। দেখেন, অর্থাৎ Q1 থেকে আপনার Q1 থেকে যখন আপনি
মাইনাস করবেন, সরি হ্যাঁ, Q1 থেকে আপনি হচ্ছে মাইনাস করবেন 1.5 IQR, ঠিক আছে? Q1 করবেন 1.5 IQ, কি Q3 মাইনাস 1, Q3 মাইনাস Q1 IQR। Q1 থেকে যখন 1.5 IQR মাইনাস করবেন, আবার Q3 এর সাথে করবেন প্লাস, Q3 এর সাথে 1.IQR করবেন প্লাস। আচ্ছা, মাইনাস করলে হচ্ছে লোয়ার বাউন্ড আর প্লাস করলে হচ্ছে আপার বাউন্ড, ঠিক আছে? Q3 এর সাথেও হবে প্লাস, তাহলে Q3 প্লাস দিয়ে 1.5 IQR, এটা হচ্ছে এই যে এই পয়েন্টটা হচ্ছে এটা, যেটাকে আমরা ম্যাক্সিমাম, ঠিক আছে? খেয়াল রাখবেন, এই যে যেটাকে আমরা ম্যাক্সিমাম বলি এটা হচ্ছে Q3 প্লাস 1.5 IQR। আর যেটাকে আমরা মিনিমাম বলি এই যেটা, এইটা, এই যে এইটা, এই মিনিমাম হচ্ছে Q1 মাইনাস 1.5 IQR। এটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। এই দুই বাউন্ডারির বাইরে যখন কোনো ডেটা পয়েন্ট থাকবে, ওইটাকে আমরা আউটলায়ার হিসেবে ডিটেক্ট করি, ওইটাকে আমরা আউটলায়ার বলি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি কি জানলাম? এখানে আমরা কিউআর আইকিউআর মানে বলেছি আমি Q3 মাইনাস Q1। আর কি বলেছি? আউটলায়ার রুলটা বলেছি। আউটলায়ার রুল হচ্ছে 1.5 IQR দিয়ে আমরা Q1 এবং Q3 এর সাথে মিলিয়ে আমরা এই আউটলায়ারটাকে আমরা ডিফাইন করি বা পেয়ে থাকি। আর কি জেনেছি আমরা? হোয়াট ইজ দ্য মিডিয়ান লাইন, সেটাও আমরা জেনেছি যে মিডিয়ান হচ্ছে Q2 বা কোয়ার্টাইল 2, বা যেটাকে আমরা 50th পার্সেন্টাইলও বলে থাকি, ঠিক আছে? আর কি জেনেছি আমরা? যে লং রাইট উইস্কার যদি থাকে, লং রাইট উইস্কার যদি থাকে তখন আমরা আহ, এটার ক্ষেত্রে যদি একটু ব্যতিক্রম, কারণ এটা ডেটাটা নিচে বেশি, নর্মালি লং রাইট উইস্কার যেদিকে থাকবে ওই দিকেই তার স্কিউনেসটা হয়। লং রাইট হলে রাইট সাইডের টেইল যেখানে থাকবে, টেইল বলতে মানে উইস্কারটা যেদিকে লং, রাইট থাকলে রাইটে, লেফট হলে লেফটে। অর্থাৎ উইস্কার যদি লেফটে আমাদের লং হয় তখন লেফট স্কিউড, উইস্কারটা যদি রাইটে লং হয় তখন আমরা রাইট স্কিউড দেখি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে ওভারঅল আজকের আমাদের আলোচনা, ঠিক আছে? আমরা এখানে বক্স প্লটের এই বক্সটা কত পার্সেন্ট ডেটা নেয় বলেন তো, আপনারা মনে আছে কিনা? বক্স, শুধু বক্সের ভিতরে কত পার্সেন্ট ডেটা থাকে? 50%। 50% ডেটা থাকে, ঠিক আছে? তাহলে ওভারঅল আমাদের আলোচনা এই পর্যন্ত, আজকের সেশনটা। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, জিজ্ঞাসা করতে পারেন। আমাদের আজকের পুরো আলোচনাতে আমরা কি করেছি? তিনটা কাজ করেছি। প্রথমত আমরা কাইস্কের টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, দেন আমরা এফ টেস্ট বা ওয়ান ওয়ে টেস্ট নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। আর ফাইনালি লাস্টে এসে আমরা একটু বক্স প্লট নিয়ে সামান্য আলোচনা করেছি। তো সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা করেছি আমরা কাইস্কের টেস্ট, দেন আমরা এফ টেস্ট নিয়ে কাজ করেছি, কথা বলেছি। তো আপনাদের, আমাদের হচ্ছে শুরুতে আমাদের যেটা হয়েছিল কাইস্কার টেস্টের মধ্যে, আমি যে আপনাদের একটা বক্স চার্ট এঁকে, অর্থাৎ কন্টিনজেন্সি টেবিল এঁকে যেটা করেছিলাম, সেখানে করতে গিয়ে আমাদের চার্ন ইয়েস নো এর কলামটা একটু চেঞ্জ হয়েছিল। তো ওই পরবর্তীতে আপনার আমি এটা মিলিয়ে নিয়েছি। তো এই জায়গায় আমার ধারণা আপনাদের কাইস্কার টেস্টের মধ্যে আপনাদের কিছু হয়তো কোশ্চেন অথবা কিছু হয়তো একটু ল্যাকিংস বা কোনো কিছু থেকে থাকতে পারে। তবে আমি বলবো বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য, যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন আমাকে জানাবেন। তো এই হচ্ছে আমাদের আজকের মোট আলোচনা, এবং এর মধ্য দিয়ে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর পার্ট 3 এবং সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পার্ট আমরা এখানে শেষ দিলাম। এই হচ্ছে আমাদের আজকের ওভারঅল সেশন। যদি কারো কোনো ধরনের কোয়েরি বা কোনো কোশ্চেন থাকে, আমরা এখানে তাহলে এই নোটবুকটা আমাদের এখানে শেষ, ঠিক আছে? আমাদের নোটবুকটা কিন্তু এখানেই শেষ। আমরা যদি বলি, আমরা একটু একটা সেল নেই, আমি এটা একটু কাটি, এটাকে একটু ইরেজ করি, এটা একটু ইরেজ করি। আমরা আরেকটা সেল একটু নেই, আমরা জাস্ট একটা ফাইনাল লাইন লিখবো, ঠিক আছে? যেহেতু আমরা এই নোটবুকটা শেষ দিচ্ছি, সেজন্য আমরা একটা ফাইনাল লাইন লিখবো। লিখেন আপনারা আমার সাথে, এখানে আরেকটা লাইন আমরা লিখেন। তো শুরু থেকে একটা ডাটা সেটের উপরই কাজ করছি, না? রাইট, 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 আমরা একটা ডেটা সেটের উপরে কাজ করছি। আমরা এখানে জাস্ট একটা লিখি, কমান্ড দিই প্রিন্ট। হ্যাঁ, প্রিন্ট দিয়ে একটা প্যারেন্থেসিস শুরু করেন, লেখেন একটা ইনভার্টেড কমা দেন, ভিতরে লেখেন স্ট্যাটিস্টিক্যালি, এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, অ্যানালাইসিস কমপ্লিটেড, হ্যাঁ, কমপ্লিটেড সাকসেসফুল। ওকে, এরপর আমরা এটা রান দিই। প্রিন্ট একটা পাইথনের খুবই কমন কমান্ড, আপনারা জানেন। এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কমপ্লিট এখানে। তো ঠিক আছে, আমরা আমাদের সেশনটা, আপনারা এটা সেভ করে রাখেন, নোটবুকটা সেভ করে রাখেন।
ঠিক আছে, আমাদের এই হচ্ছে আজকের সেশন ওভারঅল। তো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা আমাদের সেশনটা এখানে শেষ করব, যদি কারো কোনো কোশ্চেন থাকে বা যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চান। আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে কি শুরু করব, নেক্সট সেশন থেকে আমরা শুরু করব ফিচার ইঞ্জিনিয়ারিং শুরু করব। ঠিক আছে, ফিচার ইঞ্জিনিয়ারিং ক্লাস শুরু হবে, আপনারা খুবই গুরুত্ব দিয়ে করবেন। এটা অত্যন্ত ভাইটাল একটা পার্ট শুরু হবে, করবো ফিচার ইঞ্জিনিয়ারিং দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আচ্ছা, আপনাদের আমরা সাথে। যে কোনো ডাটা সেট নিয়ে যদি কাজ করি, তাতে কি জি। আমাদের এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা সবগুলোই সবসময় প্রয়োজন হবে? না, না, কখনো সবকিছু আপনার প্রয়োজন হবে না। আপনার প্রয়োজন হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিন্তু আমরা কেন সবকিছু আনছি, আমরা এনেছি আমাদের লার্নিং স্টেজে আছি, আমাদের যেন যখন যেটার প্রয়োজন হয় ওইদিকে আমরা কাজটা করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আমরা আছে। এখন যেহেতু লার্নিং স্টেজে আছি, আপনি আপনার ডেটা সেট নিয়ে কি ধরনের কাজ করবেন এটা আপনি তখন স্পেসিফাই করা থাকবে, ওই কাজটা আপনি করবেন। বাট এখন যেহেতু আমরা লার্নিং স্টেজে আছি, আমরা হয়তো বিভিন্ন ভাবে বিষয়টাকে শিখে যাচ্ছি, হ্যাঁ। এবং আমরা শেষ পর্যন্ত যখন যাব, শেষ করার পর আপনি যখন একটা ডেটা সেট নিয়ে কাজ করতে যাইবেন, যাতে আপনার মোটামুটি ফান্ডামেন্টাল বিষয়গুলো যেন ক্লিয়ার থাকে, আপনার যেন করার জন্য একটা সাহস থাকে, আপনি যেন একটা কনফিডেন্স নিয়ে করতে পারেন, হ্যাঁ। আর এখন হয়তো আমি বলি, আমরা যদি বলি যে হ্যাঁ এটা না করে ওইটা করা বা এটা কি বোঝা মানে দরকার আছে কিনা, আসলে এখন আমরা যা যা করতেছি প্রত্যেকটাই ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট টপিক, এবং এগুলো বারবার আসবে। যতবার আপনি এই লাইনে যতবার মানে জিনিসগুলো নিয়ে ঘাটতে যাবেন, দেখবেন এগুলো বারবার আপনার চোখের সামনে আসবে। যখনই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দেখতে যাইবেন, কোনো ডেটা অ্যানালাইসিসে দেখবেন অটোমেটিক কাইস্কেল টেস্ট চলে আসছে, অটোমেটিক টি টেস্ট চলে আসবে, দেখবেন অটোমেটিক এফ টেস্ট চলে আসবে, আপনাকে ডিসিশন নেওয়ার জন্য এই ধরনের টেস্ট চলে আসবে, হাইপোথিসিস টেস্টিং চলে আসবে। ঠিক আছে, বক্স প্লট তো বারবার আসবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আপনার জানা থাকাটা খুব গুরুত্বপূর্ণ, যদি আপনি মনে করেন যে ঠিকভাবে ডেটা অ্যানালাইসিস গুলো করতে পারা, হ্যাঁ। ঠিকভাবে আপনার এই ডেটাটাকে নিয়ে অ্যানালাইসিস করতে পারা, এবং দেন আমরা যেহেতু বলতেছি আমরা মেশিন লার্নিং মডেল তৈরি করব, সেই তৈরি করার ক্ষেত্রে কিন্তু আগে কিন্তু আপনার এই কাজগুলো আসবে। আপনার model কিভাবে এটাকে ভালো মডেল তৈরি করবেন, সেটার আগে অনেক কাজ থাকে। আর ধরেই একটা ডেটা নিয়ে আমরা মডেল তৈরি করে ফেলি না। আমরা প্রথম ডেটাটা যখন পাই, সেই ডেটাটা যদি র ডেটা হয় একভাবে আমরা কাজ করি, সেকেন্ডারি ডেটা হইলে একভাবে কাজ করি। তো আমরা আমরা চেষ্টা করেছি স্টেপ গুলো প্রসিডিওর গুলো দেখানোর স্বার্থে, আমরা চেষ্টা করেছি ডেটা ক্লিনিং থেকে শুরু করেছি আমরা। তো হোপফুলি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা থাকলে। এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যেন আপনারা প্রত্যেকটা সেশনে ক্লাসে ইন্টারেক্টিভলি একসাথে আমরা যেন করি। ঠিক আছে, আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের এই ডাটা সেট গুলো কি, এই যে যে পরীক্ষা করতেছি যেগুলো আমরা, জি, এই জি। এগুলোর যে মানে যেমন এটা হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এর উপরে যে নোটটা আমাদের তৈরি হলো, এটা কি অফলাইনে পড়ার মতো করে ডাউনলোড করে রাখা যায়? হ্যাঁ, হ্যাঁ, এই যে ডাউনলোড করে রাখতে পারবেন। তো এই যে নোটবুকটাকে আপনি এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক করে যে ও আচ্ছা আচ্ছা। IPYNB এখানে দিলেই ডাউনলোড হয়ে যায়, এই যে ক্লিক করেন, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন পড়তে হইলে আবার এটাকে আপনি ক্লিক করলেই দেখবেন সাথে সাথে আবার এটা লোড হবে। চাইলে এটাকে আপনি PDF এ কনভার্ট করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ দিচ্ছি আজকের সেশনটা। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।